এআই এর দুনিয়াটা বদলে যাচ্ছে। আপনি যদি আগের মতো জাস্ট চ্যাটজিপিটি ব্যবহার করে চ্যাটিং করে করে এআই টুল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন। বর্তমানে এমন কিছু এআই এজেন্ট আছে যেগুলো আপনি যখন ঘুমিয়ে যাবেন তখনও আপনার জন্য কাজ করছে। বর্তমানে মানুষজন 3 লেভেলে এআই এজেন্টগুলোকে ব্যবহার করে। এর মধ্যে বটম যে লেভেলটা, এই লেভেলেই সবচেয়ে বেশিরভাগ মানুষজন আছে যারা চ্যাটের মাধ্যমে এআই টুলগুলোকে ব্যবহার করে। যেমন চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এগুলোকে বিভিন্ন ইনফরমেশন তারা দিচ্ছে চ্যাটের মাধ্যমে এবং সেখান থেকে সে যে আউটপুটটা পাচ্ছে সেটাকে কপি পেস্ট করে নিজের প্রজেক্টে ব্যবহার করছে। এরা হচ্ছে একদম বটম লেভেলের। সেকেন্ড লেভেলে যারা আছে এরা হচ্ছে যে অটোমেশনের মাধ্যমে এআই টুলগুলোকে ব্যবহার করছে, যেমন make.com, JPR, n8n এর মাধ্যমে তারা কাজ করছে। আর একদম টপ লেভেলে যারা আছে এরা এআইটাকে ব্যবহার করছে অ্যাজ অ্যান এজেন্টিক এআই। এবং বর্তমানে এজেন্টিক এআই এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার হচ্ছে ওপেনক্ল। ওপেনক্ল সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট এবং পাবলিশ হওয়ার পর থেকে এর মধ্যে প্রচুর চড়াই উতরা যাচ্ছে এবং গিটহাবে এটা খুবই পপুলার। এই জনপ্রিয়তাটা এতটাই শীর্ষে যে আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন প্রচুর মানুষ ম্যাক মিনি পারচেস করছে। কিন্তু আপনি যদি আজকে ওপেনক্ল শিখতে চান আমার সাথে, তাহলে আপনার কিন্তু ম্যাক মিনি কিনতে হবে না। আমি আপনাকে শেখাবো 5টা ধাপে। প্রথম ধাপে আমরা জানবো এটা কেন এত বেশি জনপ্রিয়, সেকেন্ড ধাপে আমরা জানবো এটা কিভাবে কাজ করে, থার্ড ধাপে জানবো এটাকে কিভাবে সেট আপ করতে হয় এবং এই সেটআপের প্রসেসটাও আমি আপনাকে 3টা প্রসেস দেখাবো। ফার্স্ট প্রসেস হচ্ছে কিভাবে আপনি ভিপিএস এর মাধ্যমে কাজ করবেন, মানে আপনি একটা ভিপিএস পারচেজ করবেন, সেখানে আপনি কিভাবে কাজ করবেন। সেকেন্ড স্টেজে আমি আপনাকে দেখাবো, হতে পারে আপনার হাতে এই মুহূর্তে টাকা নাই কিন্তু আপনি ওপেনক্লোটাকে এক্সপেরিয়েন্স করতে যাচ্ছেন, তো কিভাবে আপনার নিজের কম্পিউটারে সিকিউরলি আপনি ওপেনক্লো ইনস্টল করবেন এবং ফ্রি এলএলএম মডেল আমরা ইনস্টল করব। সেই এলএলএম মডেলটাকে আমরা ওপেনক্লোর সাথে কানেক্ট করে পুরো প্রসেসটা আমরা দেখব, যাতে করে কমপ্লিটলি ফ্রিতে আমরা ওপেনক্লোটা এক্সপেরিয়েন্স করতে পারি। এবং থার্ড স্টেজে আমরা একটা ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে ওপেনক্লো ইনস্টল করব এবং সেখানেও আমরা দেখব এটা কিভাবে কাজ করে। তো 3টা স্টেপে আমরা যখন কাজ করার প্রসেসটা দেখব, এরপরে আমরা জানবো যে এটা ব্যবহার করার জন্য আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং সর্বশেষ আমি আপনাকে কিছু আইডিয়া দিব যে আপনার রিয়েল টাইমে আপনি কিভাবে ওপেনক্লোটা ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে যে প্রচুর মানুষজন আপনাকে বলবে যে ওপেনক্লো এভাবে ব্যবহার করেন, ওইভাবে ব্যবহার করেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আসলে কিরকম হতে পারে এই ব্যাপারে আমি আপনাকে একটা ধারণা দিব লাস্ট স্টেজে। তো আপনি যদি পুরোটা ভিডিও আমার সাথে কমপ্লিট করেন, আমি আশা করি আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে ওপেনক্লোর উপর। আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকম ভিডিও বানাতে অনেক পরিশ্রম করার দরকার হয়, অনেক মেন্টাল প্রেশার আসে এবং হচ্ছে যে প্রত্যেকটা জিনিস নিজেকে আলাদা আলাদা করে চেক করতে হয়, প্রচুর টাইম কনজিউমিং। তো তারপরেও আমি চাই আপনারা কাজটা ভালো করে শেখেন এবং এর জন্য আপনারা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে পারেন ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। এবং আপনি কি ভাবছেন পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। গতকালকে আমি দেখলাম যে ক্লডও আবার ওপেনক্লো এর মতো করে কাজ করা শুরু করেছে, তো সেক্ষেত্রে খুব হেড টু হেড কম্পিটিশন আছে। আমি কি ক্লডের উপর আরেকটা ভিডিও বানাবো কিনা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, বা ক্লড কোডের উপরে আমি কোনো ভিডিও দিব কিনা সেটাও আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো চলেন অতিরিক্ত কথা না বলে আমরা প্রথম স্টেজে চলে যাই যে কেন এই মুহূর্তে ওপেনক্লোটা এত বেশি জনপ্রিয়। আমরা যখন বিভিন্ন এলএলএম মডেলগুলো ব্যবহার করি তখন আমরা তাদেরকে একটা প্রম্পট দেই, সেই প্রম্পটের উপর ভিত্তি করে আমরা যখন যদি তাকে বলি যে তুমি একটা কিছু রিসার্চ করো তাহলে সে রিসার্চ করে, আমি যদি তাকে বলি তুমি ইমেজ জেনারেট করো সে ইমেজ জেনারেট করে, আমি যদি তাকে বলি কোড জেনারেট করো সে কোড জেনারেট করে। এটা একটা ধাপ। আবার আরেকটা ধাপে আমরা লাভেবল, রেপলিট অথবা হোস্টিঙ্গার হরাইজনে গিয়ে বলি যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি তাকে একটা প্রপার ইনস্ট্রাকশন দেই, সেই ইনস্ট্রাকশনের উপর সে একটা ওয়েবসাইট বানায়। ওপেনক্লোটা এই জায়গাটাতে ভিন্ন। এখানে আপনি তাকে একটা ইনস্ট্রাকশন দিবেন, ইনস্ট্রাকশন দিলেই সে জাস্ট ওটা বানিয়ে রেখে দিবে এরকম না, ওইটাকে একদম আপনার রিয়েল প্রজেক্টে সে ব্যবহার করে ফেলবে। আপনি যদি তাকে বলেন যে তুমি আমার ইমেইলের মধ্য থেকে আমাকে বলো যে এখন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন ইমেল, কোনটাতে আমার রিপ্লাই করা উচিত এবং কি রিপ্লাই করা উচিত, সে সেটাই আপনার জন্য রেডি করে রাখবে। আপনি জাস্ট দেখে সেন্ড বাটনে প্রেস করবেন। অথবা সে আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনার 2 ঘন্টা পরে একটা মিটিং আছে, আপনি রেডি হন। অথবা আপনি যদি বলেন যে আমার ওই রিলেটেড ইনফরমেশনগুলো দরকার, বা আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, আপনি বলতে পারেন যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ইনফরমেশন প্রতিদিন সকাল 8টায় তুমি আমাকে দিবা, তাহলে সে আপনাকে প্রতিদিন সকাল 8টায় ইনফরমেশনগুলো দিবে। আরো মজার ব্যাপার হচ্ছে ওর সাথে কমিউনিকেট করাটা অনেক ইজি। আপনি চাইলে যদি সব কনফিগার করে ফেলেন তাহলে আপনি কিন্তু চাইলে আপনার পছন্দের যে প্ল্যাটফর্ম, সেটা হতে পারে টেলিগ্রাম, ডিসকর্ড অথবা স্ল্যাক, যেটাই হোক, আপনি সেখানে এটাকে কানেক্ট করে ফেলতে পারবেন এবং সেই প্ল্যাটফর্মের থ্রুতেই আপনি ব্যবহার করতে পারবেন। তো ওপেনক্লো কিন্তু একা একা চলে না, এর পেছনে একটা ব্রেন কাজ করে। এই ব্রেনটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনার যে কাজটা দরকার, আপনার যে এজেন্টটা দরকার, সেই এজেন্টের কাজ হচ্ছে রিসার্চ করা। সেক্ষেত্রে রিসার্চের জন্য যে এলএলএম মডেলটা ভালো হতে পারে সেটা চ্যাটজিপিটি, আপনি তাকেই কানেক্ট করে দেন। আপনার মনে করেন এমন একটা এজেন্ট দরকার যে প্রচুর কোড লিখবে, সেক্ষেত্রে আপনি তাইলে অ্যানথ্রোপিক কানেক্ট করে দেন। আপনি এমন একটা এলএলএম মডেল দরকার যার প্রচুর রিসেন্ট ইনফরমেশন দরকার, আপডেটেড ইনফরমেশন দরকার এবং সেটা নিয়ে সে কাজ করবে, তার সাথে আপনি জেমিনি কানেক্ট করায় দেন। এভাবে আপনি যেহেতু কানেক্ট করতে পারছেন, তার কারণে আপনার এজেন্টটা অনেক বেশি ভার্সাটাইল হবে, আপনার প্রয়োজন অনুযায়ী এটা কাজ করবে এবং এই কারণে এটা অনেক বেশি জনপ্রিয়। আপনি যদি একজন সোলোপ্রেনার হন অথবা ছোট একটা এজেন্সি মেনটেন করেন, তাহলে আপনার জন্য সেলস, মার্কেটিং এবং কাস্টমার সাপোর্ট ম্যানেজ করা একই সাথে কঠিনই না, সময় এবং টাকারও ব্যাপার থাকে। আর এখানেই আপনাকে হেল্প করতে পারে ওপেনক্লো। যেমন রিপিটিটিভ কাজে হেল্প করা,
একই সাথে ফলো আপ পাঠানো, কাস্টমারের ডাটা গুছিয়ে রাখা কিংবা লিড অটোমেট করা। অনেক সময় আমরা লেস ইফেক্টিভ কাজগুলো করতে করতে মোস্ট ইফেক্টিভ কাজগুলো করার যে এনার্জিটা বা সময়ের দরকার হয় সেটা আমাদের কাছে থাকে না। আর এখানেই ওপেনক্লো আপনাকে দিতে পারে সময়ের লেভারেজ, এটা খুব কম ভুল করে, এটা আপনার স্ট্রেস অনেকখানি কমিয়ে দিতে পারে। আবার এই সবগুলো যেহেতু একসাথে করে আপনার বিজনেসের প্রফিটও কিন্তু সে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আর এই কারণে আমি মনে করি আপনি যদি সলোপ্রেনার হন অথবা আপনার এজেন্সিটা যদি ছোট হয় কিন্তু আপনি আপনার প্রফিটটাকে বাড়াতে চান, সেক্ষেত্রে ওপেনক্লো হতে পারে আপনার বেস্ট সাপোর্টিভ এজেন্ট। তো চলুন এবার আমরা একটু জেনে নিই কেন ওপেনক্লোটা চ্যাটজিপিটি থেকে বেটার। আমি চ্যাটজিপিটি বলতে অন্য যে কোনো এলএলএম মডেল আপনি ব্যবহার করেন সেটার সাথে কম্পেয়ার করে বলছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন চ্যাটজিপিটি আছে তাহলে আমার আর অন্য কোনো হেল্পের দরকার নাই। ডেফিনেটলি চ্যাটজিপিটি আপনাকে অনেকগুলো কাজে হেল্প করে, যেমন সে আপনার জন্য কোড জেনারেট করতে পারে, আপনার যে কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারে, আপনাকে যে কোনো কাজের ব্যাপারে আইডিয়ার জন্য হেল্প করতে পারে, অথবা আপনার জন্য কন্টেন্টও লিখে দিতে পারে। কিন্তু চ্যাটজিপিটিকে আপনার লিড ফলো আপের ক্ষেত্রে অথবা আপনার ক্লায়েন্ট জেনারেটের ক্ষেত্রে অটোমেট করার কাজগুলো থেকে হেল্প করতে পারে? ডেফিনেটলি পারে না। কিন্তু ওপেনক্লো আপনাকে এই কাজগুলো করতে পারে। চ্যাটজিপিটি যদি আপনার কাজের জন্য ব্রেন হয় তাহলে আপনি ওপেনক্লোকে মনে করতে পারেন আপনার পুরো অপারেটিং সিস্টেম। এবার আমরা একটু জেনে নিই যে এটা আসলে কিভাবে কাজ করে। মনে করেন আপনি কোড জেনারেট করতে চান, তো কোড জেনারেট করতে চাইলে আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন যে কোন এলএলএম মডেলটা সবচেয়ে ভালো কাজ করে, আপনি সেই এলএলএম মডেলটাকে এখানে ব্যবহার করবেন। আপনি ভাবছেন যে আমার রিসার্চ করা দরকার, সেক্ষেত্রে আমার জন্য কোন মডেলটা ভালো? আপনি হয়তো চিন্তা করলেন যে চ্যাটজিপিটি রিসার্চের জন্য ভালো, আপনি ওটাকে ব্যবহার করলেন। আপনি হয়তো চিন্তা করলেন যে আমি এমন একটা কিছু করব যেটা হচ্ছে যে বিভিন্ন বই থেকে বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে আসবে, লেটেস্ট ডেটাগুলো নিয়ে এসে কাজ করবে, সেক্ষেত্রে আপনি হয়তো জেমিনিটাকে কনসিডার করতে পারেন, অথবা ভাইস ভার্সা, আপনি যে কোনোটা চিন্তা করতে পারেন। ওপেনক্লোর মধ্যে আপনি চাইলে যে কোনো এলএলএম মডেলটা ব্যবহার করতে পারেন। আপনি ঠিক যে ধরনের এজেন্ট বানাতে চান সেই ধরনের এজেন্টের জন্য কোন মডেলটা ভালো আপনি জাস্ট ওই মডেলটাকে এখানে ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, একটা ওপেনক্লোর মধ্যে ভিন্ন ভিন্ন এজেন্টের কাজের জন্য আপনি ভিন্ন ভিন্ন এলএলএম মডেল ব্যবহার করতে পারবেন। এবার আমরা একটু জেনে নিই এটাকে কিভাবে সেট আপ করতে হয়। প্রচুর মানুষজন ওপেনক্লো ব্যবহার করার জন্য ম্যাক মিনি পারচেস করছে, কিন্তু আমরা কেন ম্যাক মিনি পারচেস না করে ভিপিএস এর মধ্যে ওপেনক্লোটা ইনস্টল করছি? কারণ আপনি যদি ম্যাক মিনির পরিবর্তে ভিপিএস এর মধ্যে ওপেনক্লো ইনস্টল করেন অনেকগুলো ভাবে এটা আপনাকে হেল্প করতে পারে। ফার্স্ট অফ অল, ম্যাক মিনি যখন আপনি পারচেস করতে চাইবেন, ওয়ান টাইম পারচেস করতে গেলে আপনি স্টোরেজ প্লাস আপনি 256 জিবি না পারচেস করে আপনি হয়তো 512 জিবি পারচেস করতে চাইবেন, প্লাস আপনি 16 জিবি র্যাম নিয়ে যখন পারচেস করতে যাবেন এটা কিন্তু মোটামুটি $700 থেকে $800 মতো ওয়ান টাইম কস্টিং। এর বাইরে আপনি যখন এটার মধ্যে কোনো এলএলএম মডেল রান করবেন, হতে পারে অ্যানথ্রোপিক বা ওপেন এআই বা যেটাই ব্যবহার করেন না কেন, সেটার জন্য আপনার এক্সট্রা একটা কস্টিং আছে। তো ইনিশিয়ালি দেখা যাবে আপনার কস্টিং অ্যারাউন্ড $900 থেকে $1000 মতো পড়ে যাবে, এবং যেটা কিন্তু অনেকখানি এক্সপেন্সিভ। এই জায়গাটাতে ভিপিএস আপনাকে অনেকখানি হেল্প করতে পারে, কারণ আপনি যখন ম্যাক মিনি পারচেস করতে যাচ্ছেন, একে তো আপনার ওয়ান টাইম কস্টিং হচ্ছে, এর বাইরে আপনি যেহেতু আপনার বাসার ইন্টারনেটটা ব্যবহার করছেন, আপনার ইন্টারনেট লাইনের কারণে এটা কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন ভিপিএস এ ব্যবহার করছেন, পুরো ব্যাপারটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে থাকে। এক্ষেত্রে আপনার কস্টিং যেমন অনেকখানি কমে যায়, আপনার সিকিউরিটিটাও অনেকখানি বেড়ে যায়। আর আমরা নিজেদের কম্পিউটারে ডেফিনেটলি ওপেনক্লো ইনস্টল করব না। কেন করছি না এটার ব্যাপারে একটা সিকিউরিটি পার্ট আছে আমার ভিডিওর মধ্যে, টাইমলাইন দেখলে আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি যদি ভিপিএস এর মাধ্যমে ওপেনক্লো ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে যে অ্যাড্রেস বার আছে, ব্রাউজারের অ্যাড্রেস বার, সেখানে গিয়ে লিখবেন alihosen.com/openclo। এটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও এই লিঙ্কটা পেয়ে যাবেন। এটা হচ্ছে হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনাকে আর রিজন চুজ করতে হবে না। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ থেকে চুজ করছি, যে কারণে একদম বাংলা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ডেফিনেটলি আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ চুজ করতে পারেন। তো এখানে আসলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, হোস্টিঙ্গারটা রিকমেন্ড করার কারণ হচ্ছে আমি নিজে হোস্টিঙ্গার ব্যবহার করি, এই কারণে আমি আপনাকে হোস্টিঙ্গার রিকমেন্ড করছি। হোস্টিঙ্গারের ওয়ান ক্লিক ওপেনক্লো যে বাটনটা আছে, এই বাটনে প্রেস করলে আপনি জাস্ট ওয়ান ক্লিক করেই একদম ইনস্ট্যান্টলি ওপেনক্লোটা সেট আপ করে ফেলতে পারবেন। কারণ ওপেনক্লো সেট আপ করাটা একটুখানি টেকনিক্যাল। ডেফিনেটলি আপনাকে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি এখানে আপনাকে যদিও ইন্ট্রোতে বলেছিলাম 3টা, কিন্তু আমি আপনাকে 4টা প্রসেসে দেখাবো কিভাবে আপনি ওপেনক্লো সেট আপ করবেন। ফার্স্ট প্রসেস হচ্ছে হোস্টিঙ্গারের যে ওয়ান ক্লিক ওপেনক্লো প্রসেস, সেটা। সেকেন্ড অপশন হচ্ছে যে ভিপিএস এর মধ্যে আপনি কিভাবে ওপেনক্লো সেট আপ করবেন। থার্ড অপশনে আমি আপনাকে দেখাবো ফিজিক্যাল কম্পিউটারে আপনি কিভাবে ওপেনক্লো ইনস্টল করবেন, এবং আপনার নিজের কম্পিউটারের মধ্যে মোটামুটি সিকিউরলি আপনি কিভাবে ওপেনক্লো ইনস্টল করবেন। 4টা ওয়েতে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখনই ভিডিওতে একটা লাইক করেন। আচ্ছা, যাই হোক, তো আপনি যদি ভিপিএস এর মাধ্যমে অথবা ওয়ান ক্লিক ওপেনক্লোর মাধ্যমে ইনস্টল করতে চান আপনার ওপেনক্লো, সেক্ষেত্রে আপনি কিন্তু এই উইন্ডোতে আসলে এখানে আপনি ওদের যে প্রাইসিংটা সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে KVM2 আপনি দেখেন $7 পার মান্থ পড়বে, এবং রিনিউ কস্টিং পড়বে আপনার $15 পার মান্থ। এবং আপনি এখানে দেখেন, আপনি যখন এটা পারচেস করবেন তখন আপনি ডুয়াল কোর সিপিইউ পাচ্ছেন, 8 জিবি র্যাম পাচ্ছেন, 100 জিবি NVMe স্টোরেজ পাচ্ছেন, এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ পাচ্ছেন, হুইচ ইজ মোর দেন এনাফ আমার কাছে মনে হয় ওপেনক্লো রান করার জন্য। এবং এটার মধ্যে আপনি মাল্টি এজেন্ট একসাথে রান করতে পারবেন।
অ্যাগেইন আমি কিভাবে মাল্টি এজেন্ট রান করছি ওপেনক্লোর জন্য, এটা যদি আপনি জানতে চান কমেন্টে লিখুন, তাহলে আমি ওই টপিকে আপনার জন্য একটা ভিডিও বানিয়ে দিব। এর বাইরে আপনি যদি মনে করেন যে আমার এক্সটেন্সিভ লাগবে, সেক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারেন। তবে আমি আপনাকে বলবো ইনিশিয়ালি আপনি KVM 2 পারচেস করেন। পরবর্তীতে যদি আপনার কাছে মনে হয় আমার সিস্টেমের জন্য আরও রিসোর্স দরকার, আপনি তো অন দ্য গোতে রিসোর্স বাড়াতেই পারবেন। হোস্টিংয়ের এটা কিন্তু খুবই ইজি, তো সেক্ষেত্রে ওইটা নিয়ে আপনার পেইন নেওয়ার কিছু নাই। তো যখনই আপনি মনে করবেন যে হ্যাঁ আমি এই প্যাকেজটা নিতে চাই, তখনই আপনি ওই প্যাকেজটাতে ক্লিক করবেন। আমি এখানে ফর দ্য ভিডিও KVM 2 এটাই চুজ করছি। তো এটা চুজ করলে আপনি এখানে দেখেন, আপনি এই উইন্ডোতে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে হোস্টিংয়ারে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট আপনার জন্য আছে। আপনি যখন 24 মাসের জন্য পারচেস করছেন, তখন আপনার অলরেডি $312 উপরে একটা সেভিংস, এবং পার মান্থ তখন পড়ছে $7 করে। এবং এটা যখন আপনি করবেন, তখন কিন্তু আপনি একটা 1 বছরের ডোমেইনও ফ্রি পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট, তাই না? তো আপনি এই প্যাকেজটা এখান থেকে ডেফিনেটলি নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে না আমি ইনিশিয়ালি হোস্টিংয়ারটাকে একটু এক্সপিরিয়েন্স বা VPS একটু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, বা ওপেনক্লো একটু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, সেক্ষেত্রে 24 মাসের পরিবর্তে আপনি 12 মাস অথবা ইনফ্যাক্ট 1 মান্থের জন্য আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। তো 1 মাসের জন্য যখন আপনি পারচেস করবেন, তখন কিন্তু আপনার রেটটা একটু বেড়ে যাবে, তখন $10 হবে, এবং তখন রিনিউ করতে গেলেও আপনার কস্টিংটা একটু বাড়বে, মানে $20। কিন্তু আপনি অন দ্য গোতে একটু প্র্যাকটিসের জন্য হয়তো করছেন, সেক্ষেত্রে $10 ইজ নট, আমি বলবো না যে অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের জন্য এটা হতেই পারে। এর বাইরে হোস্টিংয়ারে কিন্তু আপনাকে ফ্রি ক্রেডিট দিচ্ছে, ফ্রি ক্রেডিট না, আপনি ওয়ান টাইম যখন পারচেস করবেন তখন আপনি 2x ক্রেডিট পাবেন, মানে নর্মালি আপনি যে ক্রেডিটটা পাচ্ছেন তার দ্বিগুণ ক্রেডিট আপনি পাবেন। এবং এখানে কিন্তু আপনি চাইলে $5 জন্য $5 দিয়ে আপনি রেডি টু ইউজ AI করতে পারেন। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে কোনো API কনফিগার করা লাগবে না, OpenAI এর হোক অথবা অ্যানথ্রোপিকের হোক। এই মুহূর্তে আপনার যদি অন্য কোনো API না থাকে, আপনি এটা দিয়ে ইনিশিয়ালি শুরু করতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি গেলে এদের প্যাকেজগুলো দেখতে পারেন। আমি হচ্ছে যে $5 যেটা, এটা দিয়ে আমরা হচ্ছে যে প্রথমে 1 ক্লিক যেটা, এটা কনফিগার করব। হ্যাঁ, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ চুজ করতে পারেন, 12 মাস বা 24 মাসের। এখন ধরেন আমরা 12 মাসেরটাই চুজ করলাম, এবং আপনি দেখেন এখানে আপনার কস্টিং হচ্ছে $88, যেটা অলরেডি একটা বড় ডিসকাউন্ট। এর উপর আপনি যদি এক্সট্রা আরও ডিসকাউন্ট চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আমার কুপন কোড Ali20। এটা ব্যবহার করলে হোস্টিংয়ারের যে এক্সিস্টিং ডিসকাউন্টটা আছে, এর উপর আপনি এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবেন। দেখেন, তাহলে এটা কিন্তু এরকম। যদি কোনো কারণে এই কুপন কোডটা কাজ না করে, তাহলে আপনি ব্যবহার করবেন Ali10, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। ওকে, তো এটা অনেক সময় দেখা যায় যে লিমিটেড টাইমের জন্য Ali20 কুপন কোড থাকে, সবসময় এটা অ্যাভেলেবেল থাকে না। তো আপনি যখন পারচেস করবেন, তখন অবশ্যই এটা আগে ট্রাই করবেন। এটা দিয়ে যদি না হয়, তাহলে Ali10 দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ কাজ করবে। এবং এই কুপন কোড কিন্তু আপনার 1 মাসের প্যাকেজের ক্ষেত্রে কাজ করবে না, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো এরপরে আমরা যখন কন্টিনিউতে প্রেস করব, তখন আমাকে নিয়ে যাবে পরবর্তী উইন্ডোতে। তো আমরা হচ্ছে পেমেন্ট কন্টিনিউ কমপ্লিট করে নিই, তারপরের উইন্ডো থেকে আমরা আপনার সাথে কন্টিনিউ করছি। সাবমিট পেমেন্ট। আমার এখানে কার্ড অ্যাক্টিভ করা আছে, অ্যাড করা আছে, যে কারণে আমার দেখেন ইউর পেমেন্ট ইজ ডান, লেটস গো। এবার আমি গেট স্টার্টেডে ক্লিক করব। এবার আমার এখানে দেখেন, এখানে হচ্ছে যে ওপেনক্লো গেটওয়ে টোকেন। অবশ্যই ওপেনক্লো থেকে আপনাকে যে গেটওয়ে টোকেনটা দিচ্ছে, এটাকে আপনি কপি করে রাখবেন। এটা যদি আপনি কপি না করে রাখেন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। আর পরের যেটা, সেটা হচ্ছে আপনাকে টেলিগ্রামের বট টোকেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনোটা আপনি এখানে দিতে পারেন। তো যেভাবে আপনি আসলে কমিউনিকেশনটা করতে চান, সেটা আপনি এখানে করবেন। তো আমরা এখানে হচ্ছে যে কমিউনিকেশন করতে চাই ধরেন টেলিগ্রামের মাধ্যমে, সেক্ষেত্রে আমি আমার কম্পিউটারের মধ্যে টেলিগ্রাম নাই, আমি অ্যাপ স্টোরে যাই, অ্যাপ স্টোর থেকে হচ্ছে যে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নেই। আবার আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ। এবং এখানে আপনাকে বলে দিচ্ছে যে উইথ কান্ট্রি কোড এভাবে দিবেন, যেমন বাংলাদেশের জন্য হলে আপনি এভাবে দিবেন +88017, এভাবে আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন। ওকে, তো এখন আমরা হচ্ছে আমার টেলিগ্রামটা এখানে ইনস্টল হোক, একটু ওয়েট করি, অথবা একটা কাজ করি, এখানে আমরা ওয়েব টেলিগ্রামে চলে যাই, ওয়েব টেলিগ্রাম এখানে যাই, এবং হচ্ছে আমার মোবাইল থেকে আমার যে টেলিগ্রাম অ্যাপ আছে সেটার অ্যাক্সেস আমি এখানে ব্রাউজারে দিয়ে দিই, তাহলেই হবে। লিঙ্কে ডিভাইস এবং এই, তাহলে এটার এখানে অ্যাক্সেস পাওয়া যাবে। তো এখানে আপনাকে বলছে যে আপনি হচ্ছে যে বট ফাদারে যাবেন, বট ফাদারে গিয়ে আপনি এখান থেকে টেলিগ্রামের যে টোকেনটা সেটা আপনি পেতে পারেন। তো এখানে হচ্ছে যে অলরেডি আমার বট ফাদার আছে। এখন আপনার যদি না থাকে, আপনি এখানে সার্চ করবেন হচ্ছে বট ফাদার, FATHER লিখলে যে বট ফাদার আসছে, ভেরিফাইড যেটা, অনেকগুলো থাকে, আপনি যেটা ভেরিফাইড সেটা চুজ করবেন। সেটা চুজ করার পরে এখানে আপনি দেখেন, এখানে যে সিস্টেম সেটা হচ্ছে যে আমি হচ্ছে সর্বশেষ এই অংশটা রেকর্ড করছি। এর আগে আমি আগের দুটো অংশ রেকর্ড করেছি, যেমন কিভাবে VM এর মধ্যে আপনি ওপেনক্লো ইনস্টল করবেন এবং কিভাবে আপনি আপনার নেটিভ কম্পিউটারে ওপেনক্লো ইনস্টল করবেন। তো সেখানে আমি পুরো প্রসেসটা দেখিয়েছিলাম, যে কারণে এখানে এটা দেখা যাচ্ছে। তো আপনি যেটা করবেন নর্মালি, সেটা হচ্ছে আপনি দিবেন স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে নিউ বট, আপনি এন্টার করবেন। তো এখানে আমাকে বলছে যে অলরাইট হেয়ার ইজ, এখানে আপনাকে বলছে একটা নাম চুজ করতে। তো আমরা এখানে দিলাম হচ্ছে হোস্টিংয়ার বট আলি।
দিলাম। দেওয়ার পরে এবার আমাকে বলছে যে নাও লেটস চুজ এ নেম, এবং সেটা শেষে অবশ্যই বট এটা থাকতে হবে। তো আমরা এখানে আবার দিলাম হোস্টিঙ্গার বট আলী, এরপরে শেষে আবার দিলাম বট দিয়ে এবার আমরা এন্টার করব। এন্টার করলে আমাকে হচ্ছে ও একটা এপিআই কি দিয়ে দিবে। তাহলে আমরা হচ্ছে এই এপিআই কিটাকে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ভিপিএসে আসবো, আসার পরে এটাকে এখান থেকে আমরা দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার পরে এবার আমরা ক্লিক করব ডিপ্লয়। তো ডিপ্লয় ক্লিক করলে আমার জন্য দেখেন এটা কিন্তু এখন ডিপ্লয় হচ্ছে, দ্য প্রজেক্ট ইজ বিং ডিপ্লয়েড। এবং আপনি দেখেছেন যে খুব সিম্পলি আমরা জাস্ট এখানে দুইটা কাজ করেছি। ওপেন ক্লয়ের যে টোকেনটা সেটা আমরা নিয়েছি এবং আমি এখানে টেলিগ্রামটা দিয়েছি, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এর পরবর্তী প্রসেসগুলো আমরা পরবর্তীতে করব, কিন্তু তার আগে আমরা একটু ওয়েট করি। দ্য প্রজেক্ট ইজ বিং ডিপ্লয়েড এবং এটা ডিপ্লয় হোক। এটা ডিপ্লয় হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় কমপ্লিট হওয়ার পরে আমরা আবার স্ক্রিনে ফেরত আসছি। আচ্ছা, এখন আমাদের এটা কিন্তু এখন রানিং আছে ওপেন ক্লটা। তো এখন আপনি যদি চান যে এটাকে আপনি এনেবল করতে, তাহলে আপনি এখানে এই লিঙ্কে ক্লিক করবেন এবং এখানে আপনাকে বলছে ওয়েলকাম টু ওপেন ক্ল। এবং এখানে দেখেন আমাকে কিন্তু ওই যে গেটওয়ে টোকেনটা সেটা কিন্তু সে এখন চাচ্ছে। তো আমি আমার যে গেটওয়ে টোকেনটা কপি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ক্লিক করব লগ ইনে। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এই চ্যাট ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে আমরা যদি এখানে বলি হ্যালো এবং আমরা যদি এন্টার করি, তাহলে দেখেন অ্যান্থ্রোপিক থেকে আমাকে বলছে যে হে আই জাস্ট কেম হেয়ার। এবার আমি যদি বলি যে আই ওয়ান্ট টু অ্যাড ধরেন ওপেন এআই এপিআই কি হাউ টু ডু, দেখেন আমি তাকে জিজ্ঞেস করছি, সে কিন্তু এখন আমাকে বলে দিবে যে তুমি কিভাবে এটা করবা। মনে করেন হোস্টিঙ্গার থেকে আপনাকে যে এআই টুলটা দিচ্ছে সেটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন না, আপনি আপনার পছন্দ মতো এলএলএম মডেল ব্যবহার করতে যাচ্ছেন, সেটা যে কোনোটা হতে পারে, এটা হতে পারে চ্যাট জিপিটি বা ক্লড বা অন্যটা। তো সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে করবেন চলেন দেখাই। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে টার্মিনাল আছে, টার্মিনালে ক্লিক করব। তো টার্মিনালে ক্লিক করলে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আপনার কম্পিউটারের যে টার্মিনাল আছে সেটা ওপেন করতে পারেন। তো এখানে কি আমরা যদি লিখি পিডব্লিউডি, তাহলে হচ্ছে যে কারেন্ট যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ওপেন ক্লটা ইনস্টল করব। তো ওপেন ক্ল ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন ওপেন ক্ল এর ওয়েবসাইটে। সেখানে গেলে আপনি হচ্ছে যে এখানে ওদের যত কোড আছে সব আপনি দেখতে পারবেন। তো এখানে আমরা যে ওয়ান লাইনার কোডটা আছে এই কোডটাই আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এবার আমরা এখানে এন্টার হিট করব। এন্টার হিট করলে ওপেন ক্ল কিন্তু এখন আমার জন্য এখানে ইনস্টল হয়ে যাবে প্রপারলি। আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে আমাকে বলছে যে নোড.js ইজ নট ফাউন্ড, ইনস্টলিং ইট নাও। তার মানে হচ্ছে যে আমার এখানে নোড.js নাই, এতে কোনো সমস্যা নেই, সে নিজে এটা ইনস্টল করে নিবে এবং প্রত্যেকটা জিনিস সে নিজে নিজে এখানে করে নিচ্ছে। ইভেন ইফ তার যদি পাইথনের কোনো স্ক্রিপ্ট দরকার হয় সেটাও সে এখান থেকে করে নিতে পারবে। তো আমরা একটু ওয়েট করব এখানে আনটিল ইটস ডান। তো দেখেন আমার এখানে সেট আপ হয়ে গেছে এবং এখানে আমাকে যে মেসেজটা দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্সোনাল বাই ডিফল্ট অ্যান্ড শেয়ার মাল্টি ইউজার ইউজ রিকোয়ার লকডাউন কন্টিনিউ। এখানে একটা ব্যাপার আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ওপেন ক্ল ইনস্টল করছেন আপনার কম্পিউটারের ফুল অ্যাক্সেসটাই কিন্তু আপনি তাকে দিয়ে দিচ্ছেন এবং সে কিন্তু চাইলে আপনার কম্পিউটারে যত ফাইল আছে সেটা পড়তে পারবে, আপনার ব্রাউজ করতে পারবে। ইভেন আপনার ওই ব্রাউজারের মধ্যে যদি আপনি যদি তাকে আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেন তাহলে সে কিন্তু জিমেইল লিখতে পারবে, আপনার ইমেলগুলো সে পড়তে পারবে, আপনার ক্যালেন্ডারটাকে সে অর্গানাইজ করতে পারবে, এরকম অনেক কাজ সে করতে পারবে। যে কারণে আপনি যদি তাকে সব অ্যাক্সেস দিয়ে দেন এবং আপনি যদি নিজে ওইভাবে এটাকে কন্ট্রোল করতে না পারেন, আপনার যদি সেই মানে জিনিসপত্রের ব্যাপারে বা টেকনিক্যাল স্কিলগুলো আপনার যদি ভালো না থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। এই কারণেই অনেক মানুষজন এটাকে ভিপিএস ইনস্টল করছে বা সিকিউরড একটা সার্ভারে ইনস্টল করছে, সিকিউরড একটা মেশিনে ব্যবহার করছে, নিজের পার্সোনাল কম্পিউটার ইউজ করছে না। তো আমি এটা বুঝতে পারছি, এটা আমি এখানে ইয়েস দিব। আপনি দেখেন আমি এখানে ইয়েস চুজ করলাম এবং আমি ক্লিক করব এন্টার। এবার আমাকে বলছে অনবোর্ডিং বোর্ড, আপনি কিভাবে অনবোর্ড করবেন, আমি কুইক স্টার্টে ক্লিক করব। এবার আমাকে এখানে বলছে যে মডেল চুজ করতে, আপনি কোন মডেল। এখন আপনি এখানে যে কোনো মডেল চুজ করতে পারেন। আমি ইনিশিয়ালি এখানে ওপেন এআইটা সেট আপ করবো, কিন্তু পরবর্তীতে হচ্ছে যে আমি ভিএম এর মধ্যে আপনাকে আরো দুইটা মডেলের সেট আপ দেখাবো। একটা হচ্ছে যে অ্যান্থ্রোপিকে আপনি কিভাবে সেট আপ করবেন এবং আপনি কিভাবে ফ্রি এআই যেমন ডিপসিকে আপনি কিভাবে সেট আপ করবেন, দুইটা আমি সেখানে দেখাবো, এই জন্য এখানে দেখাচ্ছি না, কিন্তু মূলত সিস্টেমটা সব জায়গাতে একই। তো আমি এখানে ওপেন এআই ক্লিক করবো এবং এখানে আমাকে বলছে ওপেন এআই এর কি দিতে। তো আমরা ওপেন এআই কি এর মাধ্যমে এটা কানেক্ট করতে চাই, এজন্য আমি ওপেন এআই কি দিব। এবার আমাকে এখানে বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রোভাইড ইউর এপিআই কি, আমি বলবো পেস্ট এপিআই কি। তো এখানে আমি ক্লিক করলে আমাকে বলছে যে আপনি এপিআই কি দেন। তো আমি এখন আমার ওপেন এআই এপিআই আমি হচ্ছে এই যে এখানে আমি যে এপিআইটা ব্যবহার করব, এই এপিআই এর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে
আমরা একটা নতুন এপিআই কি ক্রিয়েট করবো, সেখানে আমি $5 লোড করে নিয়েছি এই ভিডিওর পারপাসে আর কি। ওপেন এআই প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। তো এটা আমি এই কারণেই করছি, কারণ হচ্ছে আমি এখানে অতিরিক্ত অ্যাক্সেস দিয়ে, যেহেতু আমার এটা পুরোপুরি লার্নিং মেশিন, এই কারণে আমি এখানে পুরোপুরি অ্যাক্সেসটা দিয়ে ঝামেলা পাকাতে যাচ্ছি না আর কি, যে কারণে আমি এখানে এটা করছি। তো এখানে আপনি যদি একটু বিলিং এ যান, আপনি দেখতে পারবেন যে আমি যদি একটু ইউজেসে যাই, আপনি এখানে ইউজেসে গেলে দেখবেন যে আমি এখানে কিছু টোকেন খরচ করেছি অলরেডি, প্রায় 3 লাখ টোকেনের মতো এবং 21 সেন্টের মতো আর কি। তো আপনি যখন এপিআই কিটা ইনস্টল করতে যাবেন, আপনি এখানে চলে যাবেন এপিআই কিজে। এখানে আসলে দেখেন এই মুহূর্তে আমার কোনো এপিআই কি নেই, তো আমি ক্লিক করবো ক্রিয়েট এ নিউ সিক্রেট কি, এবং এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম HOSTINGR হোস্টিঙ্গার ওপেন ক্ল। হ্যাঁ, এটা দিলাম, আপনি এখানে যে কোনো নাম দেন, কোনো সমস্যা নেই। তারপর ক্রিয়েট সিক্রেট কিতে ক্লিক করলে আপনার জন্য একটা কি ক্রিয়েট হয়ে যাবে। আমি কিটা এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা আমাদের টার্মিনালে আসলাম, এসে এখানে আমরা ওই কিটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো এন্টার। এন্টার ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে যে আপনি কোন মডেলটা চুজ করবেন। তো আমরা এখানে যে কারেন্ট ডিফল্ট মডেল আছে সেটা চুজ করবো। ইনফ্যাক্ট আপনি যে কোনো মডেল এখানে মানে চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা কারেন্ট যে মডেলটা আছে এটা দিয়ে এন্টার করলাম। এন্টার করার পর বলছে যে আপনি কোন চ্যানেলের মাধ্যমে এখানে কানেক্ট করবেন। তো আমরা এখানে কানেক্ট করব হচ্ছে যে টেলিগ্রামের মাধ্যমে, কারণ টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করা ইজি। আপনি হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল চ্যাট, স্ল্যাক, আই মেসেজ, হ্যাঁ, যে কোনোটার সাথে কানেক্ট করতে পারবেন। তো আমরা এখানে টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করবো। তো টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করতে চাইলে এখানে আপনাকে বলছে যে আপনি বটফাদারের মাধ্যমে কানেক্ট করেন। তো আমরা টেলিগ্রামের মাধ্যমে যদি কানেক্ট করতে চাই, আমি এখানে ওয়েব টেলিগ্রাম এখানে যাব, কারণ হচ্ছে কি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা, মোবাইল থেকে স্ক্রিন শেয়ার রেকর্ড করে দেখানো একটু প্যারা, বুঝতে পারছেন। তো এখানে আসার পরে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে বটফাদার লিখে। তো আপনি দেখেন আমার এখানে অলরেডি বটফাদার চলে আসছে। আপনার কাছে না আসলে আপনি লিখবেন BOTFATHER বটফাদার। বটফাদার লিখলে অনেকগুলো বটফাদার আসতে পারে, কিন্তু যেটাতে ভেরিফাইড মার্ক আছে এবং এই ইমোজিটা আছে সেটা চুজ করবেন। তো এটা দিলে আপনি এখানে বটফাদার এখানে চলে আসবেন। এবার আমরা এখানে ক্লিক করব স্টার্ট। তো স্টার্টে ক্লিক করলে এবার আপনাকে এখানে ওরা কিছু সাজেশন দিচ্ছে, কিন্তু আমাদেরকে ওপেন এআই থেকেই আমাকে সাজেশন দিচ্ছে যে আপনি বটফাদারে যান এবং সেখানে স্ল্যাশ লিখবেন হচ্ছে, এখানে গিয়ে লিখবেন স্ল্যাশ নিউ বট। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু ইনস্ট্রাকশন ওরা যেভাবে দিচ্ছে ওইভাবে ফলো করছি। এই যে স্ল্যাশ নিউ বট লিখতে বলেছে বা মাই বট, এরকম একটা কিছু লিখে আপনি এন্টার করবেন। এন্টার করলে এবার আমাকে বলছে যে তুমি আমাকে কি বলে ডাকতে চাও। আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আমরা এখানে দিলাম হচ্ছে HOSTINGR হোস্টিঙ্গার ওপেন ক্ল, OPEN ওপেন ক্ল। এবার আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে যে এবার আপনি একটা বটের নাম দেন। তো আমরা এবার একটা নাম দিব হচ্ছে এই যে HOSTINGER হোস্টিঙ্গার ওপেন ক্ল। এরপরে আপনি যে নামটাই দিবেন তারপরে আপনি দিবেন বট, এবং এই নামটা একটু বড় দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে যে যদি সেম নামটা অন্য কারো থাকে, একই নাম হলে কিন্তু আপনি আবার এই নামটা ইউজ করতে পারবেন না। তো এই জন্য আমরা এভাবে দিলাম। এবার আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে বলছে যে দেখেন দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন। তাহলে আমরা কি করব, এটাকে আবার কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে ক্ল এর পরিবর্তে ক্লড দিয়ে দেই। এরপরে আমরা এবার এন্টার দেই, এবং এন্টার দেওয়ার পরে এবার আমাকে বলছে যে হ্যাঁ তোমার এটা হয়ে গেছে, তাহলে তুমি তোমার যে টোকেন আছে টোকেনটা তুমি এখান থেকে এবার নাও। তো আমরা এটাকে এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই টোকেনটা এখন আমরা আমাদের টার্মিনালের মধ্যে পেস্ট করে দেব, দিয়ে এবার আমরা এন্টার করব। এন্টার করার সাথে সাথে বলছে যে তুমি কি কোনো স্কিল কনফিগার করবা কিনা। আমরা আপাতত এখানে কোনো স্কিল কনফিগার করব না। আমরা এখানে দিলাম, বা আমরা এখানে দিই, আচ্ছা ইয়েস দিলে আপনি এখান থেকে কি কি স্কিল আপনি তাকে দিতে চাচ্ছেন সেই স্কিলগুলো আপনি এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, আপনি যে যে পারফরমেন্স তার থেকে চান বা যে ধরনের জিনিসপত্র আপনি সেখানে চান সেটা আপনি এখানে দিতে পারেন। আমি দেখানোর জন্য এখানে আসছি। আমি কিবোর্ডে স্পেস প্রেস করব, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আপনি যে কয়টাতে সিলেক্ট করতে চান সেগুলোতে আপনি এরকম স্পেস দিয়ে করতে পারবেন। মানে কিবোর্ডে স্পেস প্রেস করলে এটা সিলেক্ট হবে, আবার স্পেস দিলে সিলেক্ট হবে এরকম। এবার আমি ক্লিক করব এন্টার, তাহলে আমি পরের স্টেজে যাবো। এবার আমাকে বলছে আপনি গুগলের এপিআই কি সেটআপ করবেন কিনা। আমি বললাম নো। আপনি ন্যানো ব্যানানা সেটআপ করতে চান কিনা। আমি বললাম নো। আমি আপনাকে নোশন অ্যাড করবেন কিনা। আমি বলছি নো। এরপরে ওপেন এআই এর কোনো ইমেজ জেনারেশন মডেল আপনি অ্যাড করবেন কিনা। আমি বললাম নো। ওপেন এআই সব আমি নো দিচ্ছি, নো। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি আপনি যদি এখানেই সবগুলো একত্রে সেটআপ করে দিতে পারেন কোনো সমস্যা নেই। ইভেন আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারবেন। কিভাবে করবেন দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার আমাকে বলছে কোনো হুক আপনি এনেবল করবেন কিনা। আমি দিব স্কিপ ফর নাও। কিবোর্ডে স্পেস প্রেস করছি, এই যে দেখেন একটা গ্রিন টিক হয়েছে। এবার আমি ক্লিক করলাম এন্টার। এবার আমাকে বলছে যে আমার গেটওয়ে ইনস্টল হয়ে গেছে এবং আমার সার্ভিস ইনস্টল হয়ে গেছে, এখানে একটু টাইম লাগবে, ও বাকি অংশটা কমপ্লিট করে ফেলবে। এবার আমাকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাচ ইউর বট। তো আপনি চাইলে এই যে এই হ্যাচ ইউ বা হ্যাচ ইন TUI মানে হচ্ছে যে আপনি চাইলে এই যে ইউআই যেটা আছে টার্মিনাল ইন্টারফেস, এখানেই আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা ওয়েব ইউআই এর মাধ্যমে ব্যবহার করবো, এই জন্য আমি পরেরটা সিলেক্ট করে
এন্টার ক্লিক করব, তাহলে সে এখন আমার জন্য একটা ওয়েব ইউআই সেট আপ করে ফেলবে। দেখেন, তো দেখেন আমাদের যে ইউআরএলটা দিয়েছে সেই ইউআরএল এখন কিন্তু আমাদের গেটওয়েটা রান হয়ে গেছে। এখানে একটা ইস্যু আমি ফেস করেছিলাম, সেটা হচ্ছে আমি লগ ইন করার সময় এসএসএইচ এ লগ ইন করি নাই, যে কারণে আমার এটা প্রথমে কাজ করে নাই। আচ্ছা, মানে আপনার কম্পিউটারের মধ্যে ওরা যে এসএসএইচ কিটা দিয়েছে সেই কিটা দিয়ে লগ ইন করতে হবে। তো আচ্ছা, এটা করার পরে দেখেন এখন কিন্তু আমাদের এটা কাজ করছে। এবার আমাদের এই যে বট টোকেনে আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এখন আমরা বলবো হ্যালো। আচ্ছা, হ্যালো বলার পর এখানে বলছে যে ওপেন ক্লো পেয়ারিং অ্যাপ্রুভ টেলিগ্রামের আমার যে এই যে ইয়েটা আছে এটাকে আমাকে এখান থেকে কপি করতে হবে এবং এটাকে হচ্ছে আমার এই এখানে আমরা পেস্ট করে দিতে পারি। দিয়ে এবার আমরা এন্টার করলাম। এন্টার করলে সে এখন আমাদের জন্য এটা পেয়ারিং করে নিবে। যদি এখান থেকে করতে না পারে তাহলে আমাদের টার্মিনালের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা, দেখেন এখন কিন্তু এটা পেয়ারিং সাকসেসফুল হয়ে গেছে। তার মানে এখন কিন্তু আমরা চাইলে টেলিগ্রামের মাধ্যমেই আমাদের যে ওপেন ক্লো আছে এটাকে কিন্তু এখন আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এখন আমাদের এই মেশিনটা যেহেতু রানিং আছে এবং এটা যেহেতু এখন ভিপিএস সার্ভার, আমরা কিন্তু এখন যে কোনো জায়গা থেকে টেলিগ্রামের থ্রুতেই এটার সাথে কানেক্ট করতে পারবো। তো মনে করেন আমরা এখন আমি এখন আমার মোবাইলে লগ ইন করি। আচ্ছা, মোবাইল থেকে বাদ দিই, আমি এখানেই আপনাকে দেখাই। ধরেন আমরা এখন আর ওপেন ক্লোর ইন্টারফেসের মধ্যে নাই, আমরা এখন এখানে আছি। এখান থেকে এখন আমরা কিন্তু এই যে এই চ্যানেলের মাধ্যমেই টেলিগ্রামের সাথে কথা বলতে পারবো। যেমন আমরা যদি বলি যে হাউ আর ইউ, সিম্পল একটা মেসেজ দিই এবং আপনি দেখবেন এই বটটা এখন কি করবে, এখানে হচ্ছে যে টাইপিং লিখে উঠবে এবং সে কিন্তু এখানে আমাকে একটা রিপ্লাই দিবে। মাঝে মাঝে একটু সময় লাগে রেসপন্স করতে এবং আপনি এখানেও কিন্তু সেম রেসপন্সটা দেখতে পারবেন। যে আমি যদি বলি যে হাউ আর ইউ, আচ্ছা, স্টিল বুটিং আপ অ্যান্ড গেটিং মাই বিয়ারিংস বাট রেডি টু ডাইভ হোয়াট এভার ইউ আর। এখানে এই যে দেখেন, অনেস্টলি আই just come online, so I am somewhere between curious and extremely what I can help you to feel your name and I should call you. তো সে আমাকে বলছে যে আমার নাম কি, তোমার নাম কি হবে এগুলো। তো আমি বলতে পারি যে my name is Ali and I will call you as শুভ। দেখেন এখন কিন্তু আমি তার সাথে টেলিগ্রামের মাধ্যমেই কমিউনিকেট করছি, অ্যাজ লাইক আমার কোনো ফ্রেন্ড, এমনভাবে আমি তার সাথে কমিউনিকেট করছি। কিন্তু এখন আমি এটাকে দিয়ে অনেক রকমের কাজ করাতে পারবো। যেমন মনে করেন আমি যদি এখান থেকে যে তাকে আমি কিন্তু বিভিন্ন স্কিল দিতে পারি। হ্যাঁ, তো স্কিলের এখানে দেখেন আমরা কিন্তু এখনো এখানে কোনো স্কিল তাকে সেট আপ করে দিই নাই, কিন্তু আমরা এখানে তাকে কিন্তু স্কিল কনফিগার করে দিতে পারি যে তুমি এই স্কিল নিতে পারো। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখেন এখানে ওয়ান পাসওয়ার্ড আছে, অ্যাপেল নোট আছে। আপনি অ্যাপেল নোটের স্কিল দিয়ে দিলে কি হবে, ম্যানেজ অ্যাপেল নোট ভিয়া মিমো এবং CLI ম্যাকওএস এর মাধ্যমে সে কিন্তু এটা করতে পারবে। এবং দেখেন এই যে টার্মিনালে আমি যখন তাকে বললাম যে নাইস, এটা দেওয়ার পরে এখন সে কিন্তু এটার জন্য আমাকে একটা রিপ্লাই দিয়েছে। আচ্ছা, এখন সে আমাকে বলছে আই জাস্ট ফিলিং, তারপর হোয়াট কাইন্ড অফ ক্রিয়েচার আই এম প্লেইন AI, তারপরে হচ্ছে দ্য ভাইব ইউ ওয়ান্ট ফ্রম মি অ্যান্ড দ্য সিগনেচার ইমোজি। তো হোয়াইল উই আর অ্যাট হোয়াট ইজ ইউর টাইম জোন অ্যান্ড টাইমিং। তো আমি বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি অ্যান এক্সপার্ট কোডার অ্যান্ড মাই হেল্পার। তো আপনি এখানে কি কি স্কিল চান, মানে এই যে এজেন্টটা, এই এজেন্টের কি কি স্কিল থাকা উচিত বলে আপনি মনে করেন, আপনি কিন্তু সেগুলো এখানে দিয়ে দিতে পারবেন। যেমন ধরেন আপনি যদি গিটহাব স্কিল চান, যে গিটহাবের বিভিন্ন অপারেশনগুলো, বা আপনি যদি চান যে তার হেলথ র্যাঙ্ক তো এখন অন করাই আছে, হ্যাঁ, বা আপনি যদি ন্যানো ব্যানানা প্রো এখানে এনেবল করতে চান তাহলে তার API কিটা আপনি এখানে দিয়ে দিবেন। ন্যানো PDF দিতে পারেন, বা নোশনকে যদি আপনি এখানে কানেক্ট করতে চান, আপনি ওকে যা যা স্কিল এখানে দিবেন সে কিন্তু সেই স্কিল ওয়াইজ এখানে কাজ করতে পারবে। তো দেখেন আই প্ল্যান্ড মাইসেলফ অ্যাজ শুভ দ্য কোড অবসেসড। আচ্ছা, এখন আমি তাকে বলতে পারি যে সার্চ অন, আচ্ছা, সার্চ অন রেডিট and tell me what's going on there on web development subreddit. আমি এখন কিন্তু তার সাথে মেসেজ করছি এবং আমার এখানে টুকটাক স্পেলিং মিস্টেক হলেও কোনো ইস্যু নাই। সে কিন্তু এখন রেডিটে যাবে, রেডিটে যায় সে খুঁজে সে যে ইনফরমেশনটা আছে সেটার উপর এই যে ওয়েব ডেভেলপমেন্টের যে সাবরেডিট আছে সেই সাবরেডিটের মধ্যে এখন কি নিয়ে বেশি কথা হচ্ছে সেটার উপরে সে আমাকে কিন্তু ইনফরমেশন দিবে। এখন আমি যদি তাকে ওয়েব সার্চের
ওয়েব সার্চের ক্যাপাবিলিটিসটা না দেয় তাহলে সে কিন্তু এটা করতে পারবে না। কিন্তু যেহেতু আমরা ওপেন ক্লকে মোটামুটি সব অ্যাক্সেস দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আই বিলিভ ইট উইল এবল টু ডু। এবং এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার যে মেইন কম্পিউটার, সেই কম্পিউটারে যদি কোনো ব্রাউজারই না থাকে তাহলে সে কিন্তু এটা সার্চই করতে পারবে না। হ্যাঁ, বা আপনি যদি যা যা করতে চান আপনার কিন্তু এই যে ভিপিএস আছে, ভিপিএস এর মধ্যে এগুলোকে কনফিগার করে করে দেখতে হবে। এভাবে আপনি কিন্তু চাইলে অনায়াসে ভিপিএসটা কনফিগার করতে পারেন এবং টেলিগ্রামের মাধ্যমে এরপরে কনফিগার করতে পারবেন। এরপরে কিন্তু আর আপনার টার্মিনালে যেতে হবে না, আপনার এখন সব অ্যাক্সেস তাকে দেওয়া আছে। আপনার যত ব্রেন দরকার সেটা কিন্তু সে চ্যাট জিপিটি থেকে ব্যবহার করছে এবং সে কিন্তু কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো রিপ্লাই দিচ্ছে না বা কোনো কথা বলছে না, কিন্তু সে কিন্তু ব্যাকএন্ডে কাজ করছে। যখন কাজ কমপ্লিট হবে তখন সে সেটার আউটপুট কিন্তু আপনাকে দিয়ে দিবে। এভাবেই এটা কিন্তু কাজ করে। এই মুহূর্তে আপনার হয়তো একটা ভিপিএস সার্ভার কেনার মতো সামর্থ্য নেই, অথবা আপনি একটা ডিভাইস কিনে সেটার মধ্যে আপনি প্র্যাকটিস করবেন, এটাও আপনার দ্বারা হয়তো সম্ভব না। সেক্ষেত্রে আপনার কম্পিউটারের মধ্যেই আপনি কিভাবে সিকিউরলি ওপেন ক্লটা ব্যবহার করবেন। তো এটা করার জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে। এর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনার যে কম্পিউটারটা সেটার মধ্যে ভার্চুয়ালাইজেশন এনেবল থাকতে হবে। আপনার প্রসেসর যদি ভার্চুয়ালাইজেশন না সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। আবার আপনার কম্পিউটারটা যদি উইন্ডোজ হোম এডিশন হয়, মানে আমরা যখন ল্যাপটপ কিনতে যাই একটা ফ্রি উইন্ডোজ পাই, সেই উইন্ডোজটা যদি আপনার হয় সেক্ষেত্রেও আপনি সেখানে ভার্চুয়ালাইজেশনটা করতে পারবেন না। তবে সবার জন্য যাতে একটা ইজি অপশন হয়, যাতে করে আপনার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন থাকুক বা না থাকুক আপনি যাতে এটা ব্যবহার করতে পারেন, এর জন্য সবচেয়ে ভালো যে অপশনটা সেটা হচ্ছে VMware। যদিও এটা একটা ফ্রি সফটওয়্যার, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হবে ডেফিনেটলি আপনারা জানেন। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার কম্পিউটারে আমি VMwareটাকে রান করে নিব। এই VMwareটা কি করে? এই VMwareটা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করবে এবং সেই মেশিনটা কমপ্লিটলি ইউনিক এবং একটা ইন্ডিপেন্ডেন্ট মেশিন হবে, যেটা আপনার কম্পিউটার থেকে রিসোর্স নিয়ে ব্যবহার করবে। কিন্তু তার মধ্যে যদি সে হ্যাক হয়ে যায় বা তার যদি ডেটাগুলো কোনো কারণে লিক হয় বা অন্য কোনো সমস্যা হয়, এটা জাস্ট সেই সেটআপের মধ্যে বা সেই মেশিনের মধ্যেই হবে, আপনার যে মেইন মেশিন এখানে কোনো ইস্যু হবে না। এবং অনেক সময় আমাদের বিভিন্ন জিনিস টেস্ট করার জন্য এরকম ডিফারেন্ট মেশিনের দরকার হয়, তখন আমরা এরকম VMware ব্যবহার করি বা ভার্চুয়াল বক্স ব্যবহার করি। আপনার কম্পিউটারের মধ্যে জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল না করেও আপনি যদি আপনার কম্পিউটার যদি উইন্ডোজ হোম এডিশন ছাড়া বাকি এডিশনগুলো হয় তাহলে Hyper-V ইনস্টল করতে পারবেন। আপনি ইউটিউবে একটু সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করবো, এখানে আমরা একটা নতুন মেশিন সেট আপ করবো। তো নতুন মেশিন সেট আপ করার জন্য আমি লিখবো ক্রিয়েট এ নিউ মেশিন, এই বাটনটায় আমরা ক্লিক করবো এবং এরপরে আমি ক্লিক করবো নেক্সট। এখানে আসলে আপনাকে বলছে যে আপনার হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি, আমরা একদম লেটেস্ট যেটা চলে রাখলাম। এরপরে এখানে আপনাকে বলছে যে কোন অপারেটিং সিস্টেম সিলেক্ট করবেন, আমি বলবো আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার এবং এরপরে আমি ক্লিক করবো আবার নেক্সট। তো এখানে আমাকে বলছে যে আপনি কি ধরনের অপারেটিং সিস্টেম করবেন। আমরা লিনাক্সের মধ্যে কাজটা করি, এই জন্য আমরা দিব লিনাক্স এবং উবুন্টু। এরপরে নেক্সট, এবং এখানে বলছে আপনি কোথায় এটা ইনস্টল করবেন। তো আমি এখানে একটা আমার কম্পিউটারের যে কোনো একটা লোকেশন আমি তাকে দেখাই দিই, ধরেন এসএসডির মধ্যে আমার কি আগের এখানে কোনো উবুন্টু ফাইল ছিল নাই, তো আমি এসএসডির মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করবো যেটার নাম হবে UBUNTU, মানে এই ফোল্ডারটার মধ্যেই আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে আর কি। তো দেখেন আমার এখানে এসএসডির মধ্যে উবুন্টু ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিলে এটা এখানে চলে আসলো। এবার আমি দিলাম নেক্সট। এখানে আপনার কম্পিউটারের যে প্রসেসিং পাওয়ারটা এটা ডিপেন্ড করবে। যেমন ধরেন আমার কম্পিউটারের প্রসেসরটা হচ্ছে 32 কোরের প্রসেসর। এখন আমার কম্পিউটারের রেগুলার কাজের জন্য আমার কতটুকু প্রসেসর লাগে, এর বাইরে এক্সট্রা প্রসেসর আমি তাকে দিব। আমি এখানে 8 কোর প্রসেসর দিয়ে দিতে পারি। এখন আপনার যে প্রসেসরটা আপনি ব্যবহার করছেন সেটা যদি 8 কোর হয় এবং আপনি যদি এখানে আবার 8 কোর সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার মেইন যে কম্পিউটারটা সেটা কিন্তু রিসোর্স পাবে না। দেখেন আমি যদি একটু টাস্ক ম্যানেজারে যাই আমার কম্পিউটারের, এবং টাস্ক ম্যানেজার থেকে এখন আমি যদি আমার সিপিইউতে যাই, আপনি দেখেন আমার এই মুহূর্তে 20টা কোর মানে ইউজ হচ্ছে। 20টা কোরের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটাই খুব অল্প অল্প ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমার 32 কোরের মধ্যে 20 কোর ইউজ হলো, আমি 8 কোর দিলেও ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার ক্ষেত্রে এটা ম্যাটার করতে পারে, এই জন্য এটা একটু কেয়ারফুল থাকবেন। তো 4 কোর মনে করেন আমি এখানে দিলাম। এবার হচ্ছে প্রসেসিং পাওয়ার, এটা আমি ধরেন নাম্বার অফ কোর পার প্রসেস, এক একটা করে কয়টা। আচ্ছা একটা কাজ করি, আমি এখানে ডুয়াল কোর দিই আর এখানে আমি হচ্ছে ডুয়াল কোর দিই, দিয়ে এবার আমি নেক্সট করবো। মানে আমি মিনিমাম একটা দিয়ে রাখলাম। র্যাম কতটুকু র্যাম ইউজ হবে, আপনার কম্পিউটারে যতটুকু র্যাম আছে। দেখেন আমার কম্পিউটারে র্যাম আছে হচ্ছে 32 জিবি। তো 32 জিবির মধ্যে আমার এই মুহূর্তে ইউজ হচ্ছে কত, 9.4, তাই না? এখন আমি যদি এখানে মনে করেন আপনার কম্পিউটারে হয়তো 8 জিবি র্যামই আছে, এখন সেক্ষেত্রে আপনি কি তাকে 8 জিবি দিতে পারবেন? দিতে পারবেন না। কেন? কারণ আপনার নিজের কম্পিউটারের তো 8 জিবি লাগে। তো যখনই আপনি যদি আপনার রিসোর্সের চিন্তা, মানে আপনার কম্পিউটারে যে অ্যাভেলেবেল রিসোর্স আছে সেই রিসোর্সের হিসাব না করে আপনি এখানে ভার্চুয়াল মেশিনকে যদি বেশি অ্যাক্সেস দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো আমি 8 জিবি দিলাম, লিনাক্স সিস্টেমের জন্য 4 জিবি গুড, মোটামুটি আমরা যে কাজ করবো এটার জন্য আরও অসুবিধা হবে না। তারপর আমি এখানে 8 জিবি র্যাম দিয়ে তারপর আমি নেক্সট করবো। আচ্ছা আমি আসলে প্রসেসিংটা আপনাদের সাথে কথা বলতে একটু বেশি ছোট করে ফেলেছি, 4 জিবি দিয়ে রাখি, 4 কোর। এবার হচ্ছে এখানে ইন্টারনেট কানেকশন, আমি এখানে নেট ইন্টারনেট কানেকশন দিয়ে রাখলাম। এরপর আমি ক্লিক করবো নেক্সট।
নেট মানে হচ্ছে আমার মোবাইলে যে আমার কম্পিউটারে এখন যে ইন্টারনেট কানেকশন আছে সেই কানেকশনটা সে পাবে। আপনি যদি চান যে আপনি একটা ভার্চুয়াল বক্স ব্যবহার করবেন, মেশিন ব্যবহার করবেন যেখানে বাইরের থেকে কোনো ইন্টারনেট কানেকশনই পাবেন, আপনি সেটা এখান থেকে অফ করতে পারবেন। যদিও আপনার মেশিন সেট আপ হওয়ার পরেও আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি দেবো নেক্সট। এখানে আপনাকে বলছে যে আপনার যে কন্ট্রোলারটা সেটা কোনটা হবে, আমরা LSI লজিক এটাই দিব এবং নেক্সট। এখানে আপনাকে বলছে যে আপনার ভার্চুয়াল ডিস্কের যে টাইপ, এটা আমি SC/SI এটাই দিব, এটা রিকমেন্ডেড, চেঞ্জ করার দরকার নেই এখানে। এরপরে হচ্ছে আপনার এখানে ডিস্ক, আমি ডিস্কটা দিব ক্রিয়েট এ ভার্চুয়াল ডিস্ক, এটাই দিব। আমরা একটা নতুন ভার্চুয়াল ডিস্ক তৈরি করব। এবার আমাকে বলছে যে ডিস্কের সাইজ কত হবে, আমি দিলাম 80 বা 100 এরকম একটা কিছু দিবেন। এটাও ডিপেন্ড করবে আপনার হার্ড ডিস্কে কতটুকু স্পেস আছে সেটার উপর। হ্যাঁ, এবার এখানে আপনাকে বলছে যে স্প্লিট করবেন নাকি একটা বানাবেন। আমি একটা সিঙ্গেল স্প্লিট স্টোরেজ হিসাবে এটাকে দিব। এবং এরপরে যেটা হবে যে আমি যে 100 GB দিলাম, এই 100 GB কিন্তু আমার এই SSD থেকে, মানে আমি যে SSDটা নিয়েছি আমি আপনাকে দেখাই, এই যে কম্পিউটারের থেকে SSD, এটা কিন্তু একটা সেপারেট SSD। হ্যাঁ, 223 GB SSD এটা, সরি মানে 240 GB SSD। এখন এটার মধ্যে আমি এই যে 100 GB দিলাম, আমার কিন্তু এখনো ফ্রি আছে কত দেখেন 158। আমি এটা বানানোর সাথে সাথে কিন্তু সে 100 GB ইউজ করে নিবে না। আমি জাস্ট তাকে বললাম যে তুমি সর্বোচ্চ 100 GB পর্যন্ত নিতে পারবা, প্রয়োজন ওয়াইজ তুমি নিবা এটা। আমি ওইটা হিসাব করে আমি ওকে 100 GB দিলাম, এটাও আপনার উপর, এত বেশিও দরকার হয় না, আমি জাস্ট দিলাম। এবার নেক্সট, এখানে আপনাকে একটা নাম, আমরা এটা চেঞ্জ করব না, এরপর আমরা নেক্সট করব এবং ফিনিশ করব। তাহলে আমাদের যে ভার্চুয়াল মেশিনটা এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে রান করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট ভার্চুয়াল মেশিন, এখানে একটা ক্লিক করব। CD/DVDর এখানে যায় আমরা ISO-তে যাব এবং আমার কম্পিউটার আমি অলরেডি উবুন্তুর অনেক আগে ডাউনলোড করে রেখেছিলাম। আচ্ছা, আমরা একটু দেখতে পারি এখন এই মুহূর্তে ডাউনলোড UBUNTU ISO ফাইল, উবুন্তুর ISO ফাইল যদি আপনি এই মুহূর্তে ডাউনলোড করতে যান, এটা কোন ভার্সন আছে বা কি এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা একটু দেখি যে এটার ভার্সন, এটা এখন ডাউনলোড করতে চাইলে 5.9 GB এবং এটা হচ্ছে 24.4.4। ওকে, এখন আমার কাছে যে ভার্সনটা আছে এটা কোনটা আমরা একটু দেখি। আমি যাব হচ্ছে এখানে উবুন্টু, আমার কই, যে এখানে অনেকগুলো OS আছে, আমি উবুন্টু দেখতে পাচ্ছি না, এই যে আমারটা হচ্ছে উবুন্টু 22। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই, এটাই ইনস্টল দেই, পরে এটা ইনস্টল দিয়ে রাখলাম সিলেক্ট করে। এটা ডাউনলোড না, এখন ডাউনলোড না করি, পরে এক সময় আমি ডাউনলোড করবো না, অসুবিধা। তো আমি এখানে উবুন্তুর ভার্সনটা, মানে আমার কাছে যেটা আছে ওটা, আমারটা হচ্ছে উবুন্টু 22, এখন উবুন্টু 24 চলছে, অনেক আগে ডাউনলোড দিয়ে রাখছিলাম, বুঝছেন। তাই ওটা সিলেক্ট করে দিলাম। এখন আমার এখানে সব রেডি, মানে আমি সিডিটা কানেক্ট করে দিয়েছি, আমার প্রসেসর, র্যাম, স্টোরেজ সব আমার এখানে দেওয়া আছে, আপনি হিসাব করে দেখতে পারেন এটা কিন্তু একটা ভার্চুয়াল কম্পিউটার। এবার আমি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করব। একটু আগে আপনি যে হোস্টিংয়ের মধ্যে আপনি দেখলেন না যে আমরা একটা VPS সেট আপ করেছি, সেখানে যা কাজ করেছি আমরা সেখানে যেরকম সব অ্যাক্সেস দিয়েছি এখানেও তাই। তো এখানে আমি দিব হচ্ছে ট্রাই অর ইনস্টল উবুন্টু, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনি আপনার কিবোর্ডের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমরা এখানে এন্টার ইনস্টল উবুন্টু এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে সে এখন আমার জন্য এখানে উবুন্টুটা ইনস্টল করে ফেলবে। আপনি যে কোনো সময়, এখন কিন্তু আপনার কম্পিউটারের যে কিবোর্ড মাউস এই দুইটার অ্যাক্সেস কিন্তু আপনার ভার্চুয়াল মেশিনে চলে গেছে। আপনি কিন্তু মানে মূল যে হোস্ট এখানে কিন্তু আপনি এটার অ্যাক্সেস পাবেন না। তো মূল হোস্টের অ্যাক্সেস পাইতে হলে Ctrl-Alt প্রেস করলে আপনি ওই অ্যাক্সেসটা পাবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে আমার মাউস পয়েন্টার হাইলাইটার, এটা আর এখানে কাজ করবে না আমার ভার্চুয়াল মেশিনের ভেতরে, যে কারণে আমি এটাকে এখান থেকে বের করে দিলাম। তো আমাদের প্রথমে একটা উবুন্টু সার্ভার সেট আপ করতে হবে এখানে, এবং এটা আপনার কম্পিউটারের যে কনফিগারেশন সেটার উপর ডিপেন্ড করে একটু কম বেশি সময় লাগতে পারে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এটা ডাউনলোড দেই, মানে বেশি সময় লাগার কথা না, ওদের সার্ভার এমনিতে একটু স্লো থাকে। আচ্ছা, এই যে এখানে একটা ডাউনলোড হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে যে 10-11 মিনিট লাগবে এটা ডাউনলোড হতে। ওটা ডাউনলোড হোক, সমস্যা নেই, ব্যাকএন্ডে। আর এবার ওটা ডাউনলোড হতে হতে এই ফাঁকে এটা হয়তো ইনস্টলও হয়ে যাবে, অসুবিধা নেই। তো দেখেন আমার এখানে কিন্তু উবুন্তুর উইন্ডো চলে আসছে ইন্টারফেস, এবং আমাদের এটা কিন্তু এখনো ইনস্টল হয়নি, এটা জাস্ট হচ্ছে ফার্স্ট উইন্ডো আর কি। আমি কথা বলতে বলতে প্রসেসরে আসলে টিউটোরিয়ালের পারপাসে আমরা যেহেতু কাজ করছি, আমি এখানে আরও বেশি পাওয়ার দিতেই পারি। এখানে আমরা এখন ক্লিক করবো ইনস্টল উবুন্টু, এখানে ইংলিশ দিয়ে কন্টিনিউ। এখানে আমরা নর্মাল ইনস্টলেশন এবং ডাউনলোড আপডেট হোয়াইল ইনস্টলিং উবুন্টু এটা আমি আনটিক করে রাখবো, কারণ এটা করলে এখন আমার ইন্টারনেট মানে ইনস্টল হতে অনেক বেশি সময় লাগবে। এবার আমি ক্লিক করবো কন্টিনিউতে। আচ্ছা, এখানে আমাকে বলছে যে এরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু, আমি এটাই দিব। মানে হচ্ছে আমি যে এসএসডির জন্য যে ফোল্ডারটা আপনি দেখেন, আমি একটু এখানে দেখাই। আমরা যদি এখানে এসএসডিতে যাই, এসএসডি থেকে এখানে আমরা উবুন্টু নামে যে ফোল্ডারটা করেছি, এখানে সে হচ্ছে যে ভিএমওয়্যার ডিস্ক এটা বানাচ্ছে, দেখেন মাত্র 12 MB হয়েছে এটা সাইজ। তো ও কি করবে, এখানে হচ্ছে যে আমার মানে নর্মালি আমরা যখন কোনো একটা কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, আমাদেরকে কিন্তু বলে পার্টিশন দিতে, আগের যা ফাইল আছে সেগুলো সব ডিলিট করতে। এখানে প্রসেসটা সেম কিন্তু ভার্চুয়াল মেশিনে। তো আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব, যাতে করে বলতে আমি বলছি আর কি যে আমার হার্ড ড্রাইভে যা জিনিস আছে সেগুলো ডিলিট করো। এর মানে কিন্তু আমার এসএসডির অন্য ফোল্ডারে যা আছে সেগুলো না, জাস্ট এটার ভিতরে যেগুলো আছে সেগুলোকে সে ক্লিয়ার করবে, অন্য কিছু না। এই জন্য এটা নিয়ে পেইন নেওয়ার কিছু নাই। ও
অটোমেটিক আমার যেহেতু ইন্টারনেট কানেকশন আছে জন্য অটোমেটিক আমার টাইম জোন পেয়ে গেছে, আমাকে এখানে চেঞ্জ করতে হয়নি। এবার আমি ক্লিক করবো নেক্সট। এখানে ইউজার নেম আমি দিলাম শুভ, তারপরে বা আমরা একটা কাজ করি নাম দিই ক্লড, ওপেন ক্ল। এবার আপনার ভার্চুয়াল মেশিনের নাম আমরা এটার নামও দিলাম হচ্ছে ওপেন ক্ল। হ্যাঁ, এবার পিক ইউজার নেম ওপেন ক্ল, পাসওয়ার্ড দিলাম 1234 রিকোয়ার্ড পাসওয়ার্ড, এবং হচ্ছে যে এবার আমি কন্টিনিউ। পাসওয়ার্ড আমাদের লাগবে এই কম্পিউটার চালানোর সময়, এই কারণে আমরা হচ্ছে যে এটা দিয়ে দিলাম। এবার খুব অল্প সময়ের মধ্যে আই বিলিভ এটা ইনস্টল হয়ে যাবে উবুন্তুটা। আমাদের ইনস্টলেশন এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের লেটেস্ট যে উবুন্তু ছিল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, যদিও এখানেও কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানেও আমাদের সিস্টেম থেকে লেটেস্ট অপারেটিং সিস্টেমে আমরা চলে যেতে পারবো এবং আমরা সেটা করবো, সমস্যা নেই। কিন্তু আমি এটা ডাউনলোড করে রাখলাম যাতে পরবর্তীতে আমার যদি কখনো আবার উবুন্তু ইনস্টল করতে চাই আমি যাতে সেটা করতে পারি। তো আমি একটা কাজ করি, এটা থেকে কপি করে রাখি। ইম্পর্ট্যান্ট একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন উবুন্তু ইনস্টল করবেন বা যে কোনো ওএস, তখন ওএস ইনস্টল করার সময় ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখবেন। যখন কমপ্লিট হয়ে যাবে কাজ তখন ইন্টারনেটটা অন করবেন। আমি আজকে কথা বলতে বলতে এটা অফ করতে ভুলে গেছি। কারণ হয় কি, আপনি যখন ইন্টারনেট কানেকশনটা দিবেন, রিস্টার্ট দেই, আপনি যখন ইন্টারনেট কানেকশনটা দিবেন তখন হচ্ছে যে সে বিভিন্ন ইনফরমেশন মানে ডেটা কালেক্ট করবে, নিবে, আবার সেন্ড করবে, রিসিভ করবে। এই কারণে হয় কি আপনার ইনস্টলেশনের যে প্রসেসটা এটা একটু স্লো হয়ে যায়। তো এখানে আমাকে বলছে যে তুমি তোমার যে ইনস্টলেশনটা এটাকে ডিলিট করো। তো এটা করার জন্য আপনি এখানে রাইট ক্লিক করবেন। মানে নর্মালি কম্পিউটারে কি হয়, সিডিটা আমরা বের করে ফেলি বা পেন ড্রাইভ হলে খুলে ফেলি, এটা তো ভার্চুয়াল মেশিন। এখানে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে এখান থেকে এই মেশিনটাকে প্রথমে পাওয়ার অফ করবো, এখান থেকে আমরা করবো হচ্ছে শাটডাউন গেস্ট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে সিডিটা আছে এই সিডিটাকে আমরা এখান থেকে জাস্ট যে ডিসকানেক্টেড করে দিব আর কি, কানেক্টেড অন পাওয়ার, এটাকে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে ওকে করে দিব। তাহলে আমাদের এখানে আর সিডিটা থাকবে না। এবার আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটাকে আবার অন করতে পারবো, এটাই বলেছে ওরা মূলত ওই সময়টাতে। তো এখন আমরা যেটা করব, একটু ওয়েট করবো, ওয়েট করলে দেখবেন আমাদের মেশিন চালু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনি দেখেন আমি যে তাকে র্যাম দিয়েছি, এখন কিন্তু সে এই যে এক্সট্রা র্যাম যেটা, এটা কিন্তু সে এখন অকুপাই করে নিবে 8 GB। তারপরে হচ্ছে সিপিইউ ইউজেসটাও সে এখন কিন্তু এখান থেকে নিয়ে নিবে। হ্যাঁ, যখনই মেশিনটা পুরো রান হয়ে যাবে তখন দেখবেন যে ওর প্রয়োজনীয় যতটুকু র্যাম, আমি তোকে 8 GB দিয়েছে, কিন্তু লিনাক্স সিস্টেমগুলো সাধারণত অত বেশি র্যাম দরকার হয় না ইনিশিয়ালি। তো ওর ঠিক যতটুকু দরকার হবে অতটুকুই কিন্তু নিবে। যে দেখেন এক্সট্রা যে ফ্লোটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই যে ভার্চুয়াল মেশিন থেকে নিচ্ছে। তো আমরা ওপেন ক্ল এটাকে এখান থেকে আমরা রান করে দিই। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1234 ওইটাই এখানে দিয়ে এবার আমরা মেশিনটাকে রান করব। এবং এখন আপনি দেখেন যে আমাদের র্যামের ইউজারটা আরেকটু বেড়েছে। আচ্ছা, তো এখন আমাকে বলছে যে কানেক্ট ইওর অনলাইন অ্যাকাউন্ট, আমরা এটাকে স্কিপ করব। এখানে আমাদেরকে বলছে যে সেট আপ ইউর লাইভ প্যাচ, আমরা এটা নেক্সট করব। এরপর আমরা নেক্সট, তারপরে নেক্সট, এরপরে এখানে আমাকে বলছে যে কিছু সফটওয়্যার তুমি চাইলে এগুলো ইনস্টল করতে পারো, আমার এগুলো লাগবে না আপাতত, নেক্সট, ফিনিশ। ওকে, সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা এখন চাইলে কিন্তু ফুল স্ক্রিনে চলে যেতে পারি, এই বাটনটা প্রেস করলে আমরা এখন কিন্তু কমপ্লিটলি ফুল স্ক্রিনে চলে আসলাম। ওকে, এবার এখানে আমরা যদি কন্ট্রোল প্লাস দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এখান থেকে হচ্ছে যে এখানে একটা সেটিং আছে, এটা আছে। এখন আমরা ফুল স্ক্রিনে চলে আসলাম। এখানে আমাদের এই যে টার্মিনালের এখানে না, এটা না, দাঁড়ান আমি একটা মিনিট একটু টাইম নিচ্ছি। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা একটু বড় করে দিতে, যাতে আপনারা একটু ভালো করে দেখতে পারেন। এই যে ফন্ট সাইজ, কাস্টম ফন্ট, এবং এই ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে ধরেন 22 বা 24 এরকম করে সিলেক্ট করে দিব এবং ওকে করে দেব। তাহলে আমাদের এই যে ফন্ট সাইজটা এটা কিন্তু এখন বড় হয়ে গেল। ওকে, এবার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে সুডো মানে কি, মানে হচ্ছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা চাচ্ছেন। আপনি যদি সুডো এই কমান্ডটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস পাবেন না। এপিটি আপডেট বললে কি হবে, আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিলাম, এন্টার করলে সে কি করবে, আমার যে ওএসটা আছে এটাকে সে একদম আপডেটে নিয়ে আসবে। তো আপডেট করলে সে জাস্ট এপিটিটা আপডেট করবে, কিন্তু আমাদের মূল কমেন্ট হবে এর পরেরটা আপগ্রেড। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করব। হ্যাঁ, ডান। এবার আমরা লিখবো সুডো এপিটি, এবার আমরা লিখবো আপগ্রেড, GRADE, আপগ্রেড, এবং এন্টার। হ্যাঁ, আমি এই ফন্ট সাইজটা এই কারণে, এবার আমরা এখানে ওয়াই বড় হাতে দিয়ে এন্টার করব। তাহলে সে এখন কি করবে, আমার এই ওএসটাকে একদম লেটেস্ট ভার্সনে নিয়ে আসবে। এটা ডেফিনেটলি একটু টাইম লাগবে, তো আমি আবার পজ করে রাখবো। রিস্টার্ট দেওয়ার পরে আমাদের ওএস কিন্তু আপডেট হয়ে গেছে। এবং এখন আপনি যদি এখান থেকে সেটিংসে যান, সেটিংস থেকে আপনি যদি সিস্টেমে যান, সিস্টেম থেকে আপনি যদি এখন দাঁড়ান একটু দেখি এখানে অ্যাবাউট কই, এই যে
অ্যাবাউটে যদি যান দেখেন আমার কিন্তু উবুন্টু একদম লেটেস্ট ভার্সন হয়ে গেছে। তো এখন আমাদের উবুন্টু সার্ভারটা রেডি হবার পর এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে টার্মিনালে যাব। তো আমরা এখানে লিখি টার্মিনাল এবং এটাকে আমরা চাইলে পিন টু স্টার্ট ডিচ করে দিই, এখানে নিয়ে আসলাম এটাকে। এবার আমরা টার্মিনালটা ওপেন করলাম জাস্ট এখান থেকে আর কি। আচ্ছা, এবার টার্মিনালের মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখবো আমাদের এখানে নোড ইনস্টল করব আমরা, তারপরে হচ্ছে যে কার্ল ইনস্টল করব। তো কার্ল ইনস্টল করার জন্য আপনি লিখবেন হচ্ছে সুডো sudo apt install curl। এবার আপনি এন্টার করবেন, আপনার কম্পিউটারের পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করবেন, তাহলে আপনার কার্ল ইনস্টল হয়ে যাবে। এবার এটা ইনস্টল করে যাওয়ার পর এবার আপনার ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা LLM মডেল ইনস্টল করা। তো আমরা আজকের ভিডিওর জন্য একটা ফ্রি LLM মডেল ব্যবহার করব। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওলামা এর মাধ্যমে কাজটা করব। তো আমরা ওলামাতে আসলাম, এখানে আসার পরে আমরা এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে লিনাক্সের জন্য ডাউনলোড করব। তো আমরা এটা কপি করব, এই যে কার্লের মাধ্যমে আমরা যেহেতু ইনস্টল করবো এই কারণে আসলে আমরা কার্লটাকে একটু আগে টার্মিনালে ইনস্টল করে নিয়েছি। তো এবার আমরা পেস্ট করব, পেস্ট করে এবার আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের ওলামাটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টলেশন হতে একটু সময় লাগবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো আমরা ওয়েট করব। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কোনো একটা মডেল নিব। তো এখানে আমরা আসলে কি ধরনের কাজ করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা মডেল নিব। তো এখানে GLM-5 এই মডেলটা যদি আপনি একটু দেখেন, এটা কিসের জন্য বেস্ট, এটা হচ্ছে যে আপনার থিঙ্কিংয়ের জন্য, তারপরে টুলসের জন্য বেস্ট। হ্যাঁ, আপনি যদি আবার যান আপনি মিনিম্যাক্স 2.4 এটাতে যদি যান, এটাও দেখেন থিঙ্কিংয়ের জন্য ভালো এবং এটা এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য রান করবে। তো এখানে আপনি কিন্তু কোন মডেলটা কেন এবং কি কাজ করবে এগুলোর ডিটেল আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেটা কিভাবে কেমন পারফর্ম করে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখন যেটা করবো আমরা আবার একটু মডেলসে চলে যাবো এবং আপনি ডকুমেন্টেশনে গেলে আপনি এই মডেলগুলোর ডকুমেন্টেশন বা আপনি যদি আরও কিছু জানতে চান বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আপাতত মডেলে যাই এবং GLM-5 যে মডেলটা এই মডেলটাই আমরা ইনস্টল করবো। তো আমরা একটু ওয়েট করি, মাত্র 1% হয়েছে। তো এটা কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে আমরা মডেলটা ইনস্টল করবো, এরপরে আমরা ওপেন ক্লো ইনস্টল করবো, সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ করবো ইনশাল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এটা মাত্র 9.4 হয়েছে, এই ফাঁকে আমরা আরও কিছু কাজ এখান থেকে করে ফেলি। যেমন আমরা এখান থেকে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে পাওয়ার ম্যানেজমেন্টে যাব এবং পাওয়ার ম্যানেজমেন্টের এখান থেকে এই যে স্ক্রিন ব্ল্যাঙ্ক এটাকে আমরা নেভার করে দিব। কেন? কারণ হচ্ছে আমাদের যখনই এই পিসিটা সব বন্ধ হয়ে যাবে বা এটা যদি শাটডাউন হয়ে যায় বা স্লিপে চলে যায় তখন কিন্তু আমাদের মডেলটা আর কাজ করবে না। মানে আপনি যখন ভার্চুয়াল মেশিনে কাজ করবেন, আপনি যদি চান যে আপনার এজেন্টটা 24 আওয়ার্স রানিং থাকুক, এটা তো আর পসিবল হবে না এক্ষেত্রে। কারণ হচ্ছে যে তখন আপনি যদি চান যে 24 আওয়ার্স আপনার মানে এজেন্ট রানিং থাকুক, সেক্ষেত্রে আপনার পিসিটাও 24 আওয়ার্স রানিং রাখতে হবে। কিন্তু এমন হতে পারে যে আপনি হয়তো কম্পিউটারে কাজ করছেন এবং আপনার হয়তো কম্পিউটারটা চালু আছে, আপনি হয়তো 2-3 ঘন্টার জন্য এজেন্টটাকে রান করতে যাচ্ছেন। তো সেই সময়টাতে আপনি ভার্চুয়াল মেশিন অন করে আপনার সব কিছু সেট আপ করে দেখে আপনি তখন এটার সাথে কমিউনিকেট করতে পারবেন। কিন্তু সেই সময়টাতেও দেখা যাবে যে যদি আপনি পাওয়ার সেভিং মোড অফ করে রাখেন বা এটা যদি আপনি 5 মিনিট দিয়ে রাখেন তাহলে 5 মিনিট পরে ওটা ডিসেবল হয়ে যাবে, আপনাকে আবার এটা অন করতে হবে। এটা একটু ঝামেলার, তো যে কারণে আমি রিকমেন্ড করবো এটাকে নেভার করে দেওয়া। আচ্ছা, আমাদের ওলামা ডাউনলোড হয়ে গেছে। এবার আমাকে বলছে যে ওরা একটা ইউজার ক্রিয়েট করবে, তো সেটার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, এবার এন্টার করি। তো এখন সে হচ্ছে আমার জন্য একটা ইউজার তৈরি করবে। এখানে ছোট্ট একটা ওয়ার্নিং আপনি দেখতে পাচ্ছেন যে সে কোনো AMD অথবা NVIDIA GPU পায় নাই, এই কারণে ওলামাটা জাস্ট CPU অনলি মোডে চলবে। মানে হচ্ছে যে যখনই কোনো একটা, আপনি ইতিমধ্যেই হয়তো জানেন যে AI মডেল রান করানোর জন্য আপনার GPU দরকার হয় এবং আপনার GPUটা যত বেশি পাওয়ারফুল হবে আপনার LLM মডেলগুলো তত ভালো কাজ করবে। তো এখানে ও বলছে যে ও কোনো পাচ্ছে না, কারণ হচ্ছে এটা তো ভার্চুয়াল মেশিন, তাই না? কিন্তু আমার হোস্ট মেশিনে কিন্তু ঠিকই, কারণ আমি দেখাচ্ছি আমার হোস্ট মনিটরে পিসিতে কিন্তু ঠিকই আমার GPU আছে এবং আমার GPU কই, GPUর ইনফরমেশন কোথায় লেখা থাকে? আচ্ছা, কই লেখা থাকে আল্লাহ জানে। এই যে NVIDIA GeForce RTX 4060 এখানে লেখা আছে। যাই হোক, তো এখন হচ্ছে আমার যে ওলামা মডেলটা চলবে এটা হচ্ছে আমার CPU অনলি চলবে, সমস্যা নেই, চলুক। এবার আমরা হচ্ছে যে GLM-5 এই মডেলটা চুজ করতে পারি অথবা আমরা চাইলে ডিপসিকও ব্যবহার করতে পারি, ডিপসিক। তো ডিপসিকের এখানে আমরা যদি এখন ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে ওদের অনেকগুলো মডেল আছে এবং এক একটা মডেলের সাইজ এক এক রকম। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 বিলিয়ন প্যারামিটারের একটা মডেল। তো আমরা হচ্ছে এই মডেলটাই ব্যবহার করি। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। আপনি ভিউ অলে ক্লিক করলে ওদের যতগুলো মডেল আছে সবগুলো মডেল আপনি দেখতে পারবেন। তো আমরা এখন হচ্ছে যে এটা কপি করে নিলাম, কপি করে আবার আমরা টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা হচ্ছে এই মডেলের যে কোডটা আছে এটা পেস্ট করে দিব, দিয়ে এবার আমরা আবার এন্টার করব।
এন্টার করলে কি হবে, ওলামা হচ্ছে আমার যে ডিপসিকের যে মডেলটা আছে এটাকে সে আবার ডাউনলোড করবে। এখন আপনি গতকালকে ডাউনলোড দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে সেটা হচ্ছে 6 GB এবং আমাকে দেখাচ্ছিল মাত্র 23 মিনিট লাগবে, কিন্তু গতকালকে ডিপসিকের সার্ভার অনেক কোনো কারণে হয়তো ভারী ছিল, যে কারণে ওইটা ডাউনলোড কমপ্লিট হতে হতে রাত 3টা বেজে গেছিলো। তো আনফর্চুনেট, অনেক সময় এরকম হবে যে আপনি যখন ওপেন সোর্স কোনো একটা কিছু ডাউনলোড করতে চাইবেন অনেক সময় সার্ভার অনেক বিজি থাকে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা কাজ করার সময় অনেক সময় জানা জিনিসটাকেও আমরা অনেক সময় ইগনোর করি। যেমন আমি নর্মালি ডিপসিক আমার এই কম্পিউটারটাতে আমি অনেকবার ব্যবহার করেছি, আমার যখন দরকার হয় আমি ব্যবহার করি, কিন্তু সবসময় হুটহাট ব্যবহার করি এবং একদম ভালো বড় মডেলও আমি ব্যবহার করেছি। আমার এখানে আমার কোনো অসুবিধা হয় নাই, কারণ আমার এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড 4060 মোটামুটি রান করে, আবার আমার প্রসেসরের পাওয়ার আপনারা একটু আগে দেখেছেন। তো সেক্ষেত্রে এটা কোনো ইস্যু না। কিন্তু যখন আমরা ভার্চুয়াল মেশিন এটা নিয়ে কাজ করতে যাচ্ছি তখন আমি যেটা দেখলাম যে এটা খুব স্লো পারফর্ম করে। এবং আপনারা দেখেছেন যে আমরা যখন এটা সেট আপ করছিলাম ওলামা, তখনও কিন্তু সে বলেছে যে সে কিন্তু জিপিইউটা ডিটেক্ট করে নাই, তো যে কারণে সে পুরোটা পাওয়ার নিবে হচ্ছে আমার সিপিইউ থেকে। তো সিপিইউ থেকে আমরা আবার তাকে কিন্তু খুব অল্প পাওয়ার দিয়েছিলাম, আপনার মনে থাকার কথা। তো এই কারণে একটু ইস্যু হয়েছে। পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমি একটু আপনাকে এটার সেটিংটা আরেকবার একটু দেখাই। আমি হচ্ছে এটার প্রসেসরের পাওয়ারটাকে এখন একদম 32 কোর করে দিয়ে দিয়েছি, মানে 8 কোর প্রসেসর আর 2টা হচ্ছে ডুয়াল কোরের, মানে 16 কোর প্রসেসর এবং হচ্ছে 16 GB র্যাম, এটা আমি এখন দিয়েছি। দেওয়ার পরেও এখন আমি দেখতে পাচ্ছি যে সে অনেক স্লো পারফর্ম করে। আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যদি দেখেন OLLAMA ওলামা লিখে এন্টার করেন, মানে যেটা হয় গতকালকে আপনারা যতটুকু দেখেছেন অতটুকুই, ওটা কমপ্লিটলি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট বলবে সেন্ড এ মেসেজ, এতটুকুই, আর কিছু না। তো আমি ওই সময় এত রাতে আর আমার ওই স্ক্রিন রেকর্ড করার মতো আসলে এনার্জি ছিল না, রমজান মাস চলছে, তো আমি কম্পিউটার অফ করে দিয়ে একটু রেস্ট করি, এরপরে আবার সেহরির জন্য উঠেছিলাম, এই কারণে আমি পরে ওইটা অফ করে দিই। তো যাই হোক, তো এখন হচ্ছে আপনি যখন ওলামা দিবেন তখন হচ্ছে আপনার জন্য এরকম সেটিং আসবে। এখানে আপনাকে বলছে রান এ মডেল। তো আপনি রান এ মডেলে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে যে মডেলগুলো থাকবে সেগুলো আপনাকে দেখাবে, কিন্তু এখন সরাসরি আমার জন্য এখানে ডিপসিকটা রান হয়ে যাবে, কারণ আমার ডিপসিকটা এখানে আছে। আপনার জন্য যদি আপনি কোনো মডেল চুজ না করেন সেক্ষেত্রে আপনাকে সবগুলো মডেলের লিস্ট দিবে এবং আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারবেন। আমরা যেমন ওয়েবসাইট থেকে করেছিলাম সেরকম। আর এখানে আরেকটা ব্যাপারে যে দেখেন সেন্ড এ মেসেজ, তো এখানে আপনি বলতে পারেন যে হ্যালো, টেস্টিংয়ের জন্য আমরা এখানে জাস্ট টেস্ট করছি। যে দেখেন এখানে কিন্তু আমার এটা কাজ করছে। আমি যদি বলি যে হু ইজ দ্য, বা আমি যদি বলি যে টেল মি অ্যাবাউট বাংলাদেশ, I am sorry but I am an AI language model and do not have personal experience or emotion. Is there anything else? বাংলাদেশ সম্পর্কে জানে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করবো, আমরা জাস্ট এখানে স্ল্যাশ লিখে লিখবো BY বাই, হ্যাঁ বাই লিখলেও হবে, অথবা আপনি আচ্ছা বানান ভুল লিখেছি, BYE বাই লিখলেই আপনাকে হচ্ছে বের করে দিবে। অথবা আপনি এখানে থেকে চাইলে কিন্তু অন্য যে মডেলগুলো লঞ্চ করতে পারেন, যেমন ধরেন ক্লড কোড বা ওপেন ক্লড বা যা ইচ্ছে আপনি এখান থেকে করতে পারেন। তো এখন আমরা হচ্ছে এখানে ESC প্রেস করবো, তাহলে আমরা আমাদের কমেন্ট লাইনের আবার ব্যাক চলে আসবো। এবার আমরা হচ্ছে আমাদের এখানে ওপেন ক্ল ইনস্টল করবো। তো আমি আবার হচ্ছে ফায়ারফক্সটা ওপেন করছি। ফায়ারফক্স ওপেন করার পর এবার আমরা এখানে লিখবো হচ্ছে ওপেন ক্ল ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে আসার পর এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে গেলে এই যে ওয়ান লাইনার যেটা আছে আমরা এটাকে এখান থেকে কপি করব। তো কপি করে আমরা আবার সেম এখানে এটাকে পেস্ট করে দিব। দিয়ে এখানে এর আগে কি আসলো, এই যে এগুলো আসলে এগুলো আপনার কেটে ফেলে দিতে হবে, খেয়াল করতে হবে এগুলো। এবং ব্যাশের পরে এইটা মনে হয় নাই, আর একটু দেখি আমরা, হ্যাঁ ব্যাশ পর্যন্তই। তো এবার আমরা হচ্ছে এটাকে এখানে এন্টার করব। তো এন্টার করলে এবার আমাকে এখানে বলছে যে আমার নোড.js এর এনভায়রনমেন্ট আছে, এখানে আমার কম্পিউটারের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এন্টার দিই। তো এন্টার দিলে এখানে আমাদের জন্য ওপেন ক্লটা ইনস্টল হয়ে যাবে। ওপেন ক্ল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মনে করেন আমরা এখন এখানে আমাদের কম্পিউটারে ডিপসিক নিয়ে আমরা কাজ করছি, কারণ আমি চাই যে একদম ফ্রি একটা অপশন আপনাদেরকে দেখাতে ওপেন ক্ল ব্যবহারের। এই কারণে আমি এটা করছিলাম। আমি আমার নিজের কম্পিউটারের মধ্যেই ভার্চুয়াল মেশিনের মধ্যে একটা এনভায়রনমেন্ট সেট আপ করে সেখানে আমরা ওপেন ক্ল ইনস্টল করছি, এবং আমরা যে এআইটা ব্যবহার করব সেটাও একটা ওপেন সোর্স ফ্রি এআই ডিপসিক। এই কারণে আমি এটাকে এভাবে করছি যাতে করে আপনার একটা অল্টারনেটিভ অপশন থাকে এবং আপনি শিখতে পারেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটা প্র্যাকটিস করার জন্য আপনার কম্পিউটারের পারফরমেন্স একটু বেশি লাগবে। আদারওয়াইজ আপনার কম্পিউটারটা যদি দুর্বল হয় তাহলে আপনি এটা করতে পারবেন না। আর সেকেন্ড যেটা অপশন ছিল আমি আপনাকে দেখালাম, যে জাদু পিসিতে আপনি চাইলে ওপেন ক্ল ইনস্টল করে সেখানেও আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেখানেও আপনি আমি আপনাকে সেটা তো আপনি দেখেছেন যে আপনাকে একটা ডিভাইস পারচেস করতে হচ্ছে, অথবা অনেক মানুষ হচ্ছে যে ম্যাক মিনি কিনছে, আপনি দেখেছেন ডেফিনেটলি বিভিন্ন সময় যারা ম্যাক মিনিতে করছে। আর আপনি যদি মনে করেন যে না আমি ভিপিএসে করবো, তো ভিপিএসে করলে আপনার হয়তো বা হোস্টিংগারে আপনি যদি কেনেন তাহলে আপনি হয়তো প্রথম 4 বছরের জন্য একটা
কম রেটে পাচ্ছেন, কিন্তু আপনি যখন রিনিউ করতে যাবেন তখন কিন্তু কস্টিংটা বেশি। তো কারণে আমি আপনাকে ইনিশিয়ালি রিকমেন্ড করব যে আপনি হোস্টিংকার থেকে যদি পারচেস করতে চান, আপনি অন্তত 1 বছরের জন্য পারচেস করেন বা 1 মাসের জন্য আগে নেন, নিয়ে একটা মাস আপনি ভালো করে ঘাটাঘাটি করে দেখেন আপনি কীরকম পারফরমেন্স পাচ্ছেন। যদি মনে হয় যে ভালো, তাহলে আপনি আরেকটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে সেটাতে আপনি 48 মাসের জন্য কিনে তারপরে আপনি করেন। ফার্স্টেই আপনি এত টাকা ইনভেস্ট করলে পরে যদি দেখেন যে ওইখান থেকে ভালো পারফরমেন্স আসে না, তাহলে তো হবে না। আর আরেকটা টিপস আপনাকে দিব, সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে গিয়ে ওপেন ক্ল প্রজেক্ট, ওপেন ক্ল আইডিয়াস এগুলো লিখে সার্চ করবেন, তাহলে আপনি অনেক মানুষের ভিডিও পাবেন। দেখেন আমার দ্বারা তো সব ইউজ কেস আপনাকে দেখানো সম্ভব না, বুঝতে পারছেন। তো আপনি যেটা করতে পারেন, আপনি এখানে লিখবেন ওপেন ক্ল ইউজ কেস, তাহলে কি হবে, বিভিন্ন মানুষের যখন ইউজ কেস আপনি দেখবেন, যেমন 10 ইনসেন ইউজ কেস আপনি দেখেন, এরপরে হচ্ছে অনলি থিং ইউ নিড টু নো, তারপর এখানে দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন অটোমেশন বানিয়েছে, বিভিন্ন স্টোরি তারা শেয়ার করছে, এবং হচ্ছে যে আপনি যখন এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কি হবে, আপনি কিন্তু তখন মানে নিজে থেকে অনেক কিছু তখন আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে এবং কিভাবে আপনি এটাতে কাজ করবেন। প্লাস আপনার কোনো একটা হয়তো আইডিয়া আপনি দেখেছেন, কোনো একটা মডেল হয়তো আপনি দেখেছেন, দেখার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ এটাকে এভাবেও ব্যবহার করা যেতে পারে, বা এই মডেলটার এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, এগুলো আমার ভালো লাগে না, আমি এটাকে একটু কাস্টম করব, এই জিনিসগুলো আপনি তখন কিন্তু অনায়াসে বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি তো এই ভিডিওটা যখন কমপ্লিট করবেন, আপনার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে কীভাবে ওপেন ক্লো কাজ করে, ওপেন ক্লো কী, ওপেন ক্লো দিয়ে কীভাবে ব্যবহার করতে হবে, এগুলো আপনি জানবেন। কিন্তু সব ইউজ কেস তো আর একটা মানুষের দ্বারা দেখানো সম্ভব না। কিন্তু ইউটিউবে গেলে আপনি যখন 30টা মানুষের ইউজ কেস দেখবেন, তখন আপনার কাছে 30টা ভ্যারিয়েন্ট হবে, তাই না? ইভেন আমিও কিন্তু এভাবেই শিখি। আমি যখন ফান্ডামেন্টালটা শিখেছি, শেখার পরে আমি চিন্তা করলাম যে ভিপিএস এটা ইনস্টল করলে এটা কীভাবে বিহেভ করে, ভিএমওয়্যারে ব্যবহার করলে এটা কীভাবে বিহেভ করে, পার্সোনাল মেশিনে যদি আমি একটু কম পাওয়ারের মেশিনে এটাকে বিহেভ করা ইনস্টল করি, তাহলে এটা কীভাবে বিহেভ করে। এবং একটা বড় লিমিটেশন তো আমার কাছে ছিল, সেটা হচ্ছে যে আমার পাওয়ারফুল পিসি আছে, পাওয়ারফুল ল্যাপটপ আছে, কিন্তু ওপেন ক্লোটাকে আমি আমার পাওয়ারফুল পিসিতে নেটিভলি ইউজ করছি না। এটার কারণ হচ্ছে যে আপনি জানেন যে এটা সিকিউরিটি ইস্যু আছে, এবং পরবর্তী সেকশনে আমরা যখন সিকিউরিটি নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে আরও ডিটেলে কথা বলবো যে কী কী সিকিউরিটি ইস্যু আছে এবং কেন আপনার একটা নিজের কম্পিউটার এটা ইউজ করা উচিত না, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমি পরে কথা বলবো। আপনি চাইলে টাইমলাইন থেকেও সেটা দেখতে পারেন। তো আমরা একটু ওয়েট করি, এখানেও আমাকে হয়তো ওয়েট করতে হবে, এটা ইনস্টল হতে যতটা সময় লাগে। তো এটা যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমি আবার ব্যাক আসছি। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ পাওয়ারফুল অ্যান্ড ইনসেনলি রিস্কি, কন্টিনিউ, আমি দিব ইয়েস। হ্যাঁ, এটা নর্মালি নো থাকে, আমরা এটা ইয়েস দিব, মানে আমি বলছি যে এটা রিস্কি এবং আমি এটা মেনেই কাজ করতে যাচ্ছি, আমি ইয়েস দিলাম। এবার আমাকে বলছে যে অনবোর্ডিং হবে কিনা, তো আমি এখানে বলবো যে হ্যাঁ কুইক স্টার্ট করেন, আর ম্যানুয়ালি করলে আমাদের একটু সময় লাগবে, আমরা কুইক স্টার্ট অন করব। এখানে আমাকে বলছে যে আপনি কোন মডেল নিয়ে এখানে কাজ করবেন, তো দেখেন এখানে ওপেন এআই, অ্যানথ্রোপিক সবগুলো আছে। তো আমরা এখানে এই যে দেখেন জেড এআইও আছে এখানে, ভার্সেল, হ্যাঁ, তারপরে আপনি এখানে স্ক্রল করে করে আপনি এখানে নিচে যাবেন। আচ্ছা, পরের উইন্ডোতে আমাকে বলছে যে আপনি কোন চ্যানেলের মাধ্যমে কানেক্ট করতে চান। তো আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন বা টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করতে পারেন। ধরেন আমরা টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করতে চাই, তো এখানে আমাকে বলছে যে এন্টার ইউর টেলিগ্রাম বট টোকেন। তো এখানে আমাকে টেলিগ্রামে কি কি করতে হবে সেটার একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এবং এখানে এটা পেস্ট করে এবার আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে বলছে যে আপডেটেড ওয়ার্কস্পেস ওকে, ইলিজিবল ওকে, কনফিগারে স্কিল আমরা দিলাম আপাতত নো, আপনি এখানে স্কিপ করতে পারেন। তারপরে এনেবল হুক, এখানে আমরা দিলাম হচ্ছে স্কিপ ফর নাও, প্রেস স্পেস অর সিলেক্ট সাবমিট। আচ্ছা, এবার গেটওয়ে সার্ভিস ইনস্টলড। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু হ্যাচ ইউর বট, আমরা দিব হচ্ছে ওপেন দ্য ওয়েব ইউআই, এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে ডু ইট লেটার দিতে পারেন। আমরা ওপেন দ্য ওয়েব ইউআইতে ক্লিক করি, তাহলে আমাদের ব্রাউজারের মধ্যে ওপেন ক্লো রান হয়ে যাবে। দেখেন, এভাবেও আপনি কিন্তু চাইলে ওপেন ক্লো ব্যবহার করতে পারেন আপনার কম্পিউটারে সেফলি। কিভাবে, আপনি এখানে ফ্রিতে আপনার কম্পিউটারের মধ্যে একটা ভার্চুয়াল মেশিন সেট আপ করলেন, সেই ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি একটা ফ্রি এলএলএম মডেল ইনস্টল করলেন, আমরা যেটা ইনস্টল করলাম ডিপসিক, এবং আপনি সেখানে ওপেন ক্লো ব্যবহার করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং কমপ্লিটলি ফ্রিতে। এখানে আপনার কিন্তু কোনো মানে ঝামেলা হবে না। এখন মনে করেন যে আমি ডিপসিক দিয়ে কাজটা করতে চাচ্ছি না, আমি কাজটা করতে চাচ্ছি অ্যানথ্রোপিকের ক্লড দিয়ে। সিম্পল, আপনি এটা অনায়াসেই করে ফেলতে পারবেন। কিভাবে, আপনি আবার আপনার টার্মিনালটা ওপেন করবেন, এবং ডেফিনেটলি আমি এখন আবার একটু ক্রোম ওপেন করব, বা যে কোনো আপনার যে কোনো পছন্দের ব্রাউজার আপনি এখানে ওপেন করতে পারেন। ওপেন করে সেখানে গিয়ে আপনি লিখতে পারেন যে ক্লড এপিআই। ক্লড এপিআই লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে আপনাকে সাইন ইন ক্লড ডেভেলপার্স প্রোগ্রাম, এখানে আপনাকে সাইন ইন করতে বলবে। তো এখানে সাইন ইন করলে আমি এখন কন্টিনিউ উইথ গুগল দিব। আমি একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট এখানে ওপেন করে রেখেছি ক্লডের জন্য, মানে আপনাদের এই টিউটোরিয়ালের পারপাসে আর কি। তো সেই অ্যাকাউন্টের মধ্যে আমি এখন লগ ইন করে নিচ্ছি, একদম ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট আর কি। তো এই অ্যাকাউন্টে লগ ইন করে আমার এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এপিআই কি।
তো অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখেন এই যে এপিআই কিজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এটা করতে পারবেন। আমার এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, ওকে। আপনি চাইলে দেখতে পারেন যে বিলিংয়ে গেলে দেখেন এখানে, সরি, লিমিটের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের এটা হচ্ছে ফ্রি ট্রায়াল। হ্যাঁ, তো আমরা এপিআই কিজে যাব এবং এখান থেকে আমরা একটা এপিআই কি তৈরি করব। তো এখানে আমরা প্রথমে লগ ইন করে নিলাম। পরবর্তীতে আমরা কি করব, আমরা আবার চলে যাব হচ্ছে ওপেন ক্লতে যাব এবং পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট এখানে আমরা আসলাম। আসার পরে আমরা আবার এই জায়গাটাতে আসলাম। তো আমরা এই লিঙ্কটাকে এখান থেকে মানে টার্মিনালের এই ইয়েটাকে কপি করে নিলাম। এবার আমাদের যে টার্মিনাল আছে, টার্মিনালের মধ্যে আমরা ওইটা মানে ওপেন ক্ল ইনস্টলেশনের যে কোডটা এটা পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে ক্লিক করব কুইক স্টার্ট। তো কুইক স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে কোন মডেলটা চুজ করব। তো আমরা ডেফিনেটলি এখানে অ্যানথ্রোপিকটা চুজ করব। তো এখানে অ্যানথ্রোপিকে ক্লিক করব। তো অ্যানথ্রোপিকে ক্লিক করলে আমাকে এখানে বলছে যে অ্যানথ্রোপিক টোকেন এখান, এবং আমাকে বলছে যে পেস্ট সেটআপ। আমরা অ্যানথ্রোপিক এপিআই কি এটা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে এখানে বলছে অ্যানথ্রোপিকের এপিআই কিটা দিতে। তো আমরা আমাদের ব্রাউজারে যাব এবং এখানে ক্রিয়েট এপিআই কিতে যাই আপনি এখানে ডিফল্ট দিলেন এবং এখানে আপনি একটা নাম দিতে পারেন। তো আমরা এখানে দিলাম ভিএম এপিআই। এটা জাস্ট হচ্ছে যে আপনার মনে রাখার জন্য আর কি, এনএম না, ভিএম এপিআই এটা দিলাম। দিয়ে এবার আমরা এখানে ক্লিক করব অ্যাড। তাই ক্লিক করলে আমাকে এখানে একটা এপিআই কি দিচ্ছে, আমি কিটা কপি করলাম এখানে এবং এরপরে আমরা আবার আমাদের টার্মিনালে চলে যাব এবং এখানে আমরা সেম কিটাকে পেস্ট করে দিব। দিয়ে এবার আমরা হিট করব এন্টার ক্লিক করলে আমাকে এখানে বলছে যে আপনি কোন মডেলটা চুজ করবেন। তো এখানে আপনি যদি বড় মডেল চুজ করেন আপনার কিন্তু টোকেন খরচ বেশি হবে। আমরা এখানে ডিফল্টটাই রাখবো, আপনি চাইলে যে কোনো মডেল এখান থেকে চুজ করতে পারেন ওদের। তো আমরা এখানে কারেন্ট যে মডেলটা আছে ওটা চুজ করবো। এবার আমাকে বলছে যে আপনি কোন চ্যানেলের মাধ্যমে কানেক্ট করতে চান, আমরা দিব টেলিগ্রাম। তো টেলিগ্রামে দিলে আমাকে এখানে বলছে টেলিগ্রামের বট টোকেন কানেক্ট করতে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ব্রাউজারের মধ্যে আমার টেলিগ্রামে চলে যাব। তো আমরা এখানে টেলিগ্রাম ওয়েব এখানে যাই। আপনি বুঝতে পারছেন যে কিভাবে এটা করতে পারবেন এবং এভাবে আপনি কিন্তু প্রত্যেকটাতেই করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে অ্যানথ্রোপিক কানেক্ট করতে পারেন, জেমিনি কানেক্ট করতে পারেন। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমরা এখানে ডিপসিক কানেক্ট করেছি এবং অ্যানথ্রোপিকেরটা কানেক্ট করেছি। আর আপনি ভার্চুয়াল বক্সে দেখেছেন আমরা চ্যাট জিপিটিও কানেক্ট করেছি। তো এভাবে আপনি কিন্তু চাইলে অনায়াসেই ওপেন ক্ল নিয়ে কাজ করতে পারেন। তো এখন চলেন আমরা পরবর্তী স্টেপে যাই, যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা এই সেম সার্ভারটা সেট আপ করবো ফিজিক্যাল মেশিনে। যদিও প্রসেসটা সেম, তারপর আমি আপনাকে একটু সেখান থেকে দেখাতে যাচ্ছি। এবার আমরা একটা ফিজিক্যাল ডিভাইসের মধ্যে ওপেন ক্ল ইনস্টল করবো, কিন্তু এক্ষেত্রে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার কাছে এক্সট্রা কোনো ফিজিক্যাল ডিভাইস নাই। সিকিউরিটি ইস্যুর জন্য আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার কাছে একটা জাদু পিসি আছে, সেটার মধ্যেই আমরা ওপেন ক্লটা সেট আপ করে দেখবো যে এটা কিভাবে কাজ করে। কারণ আমি অলওয়েজ আপনাকে রিকমেন্ড করবো যে আপনি যখন ওপেন ক্ল সেট আপ করবেন বা ওপেন ক্ল নিয়ে কাজ করতে চাইবেন, একটা সেপারেট ডিভাইস নিয়ে কাজ করবেন। তো আমার কাছে একটা জাদু পিসি আছে, যেটা রিভিউ আমি আমার চ্যানেলে কিছুদিন আগে পাবলিশ করেছি, আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো আমরা এখন সেটার মধ্যেই কাজ করা শুরু করবো। এটা করার জন্য আমরা সেম এখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব টার্মিনালে। তো টার্মিনালে যাওয়ার পর, আচ্ছা, টার্মিনালের ফন্ট সাইজটা একটু বেশি ছোট লাগছে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে ভিউ থেকে আমরা যদি জুম ইন করি বা আরেকটু জুম ইন করি। এবার এখানে গিয়ে আমরা প্রথমে লিখবো সুডো এপিটি আপডেট। সুডো এপিটি আপডেট দিলে এই মুহূর্তে আপনার যে লিনাক্স ভার্সনটা আছে সেটা যদি কোনো আপডেট থাকে সেটা আপনি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি ফিজিক্যাল ডিভাইস হিসেবে আপনার যদি একটা উইন্ডোজ ডিভাইস হয় আপনি সেটার মধ্যেও এটা করতে পারবেন। সেক্ষেত্রে ওপেন ক্ল রিকমেন্ড করে আপনি WSL এর মাধ্যমে সেটা করবেন। ওপেন ক্লোর ওয়েবসাইটে গেলে আপনি সব ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এবার আমরা সেম জায়গাতে লিখবো হচ্ছে আপগ্রেড, এবং আমরা যদি কোনো আপগ্রেড থাকে সেটাও আমরা এখানে করে দিব। এবং আমার মনে হয় যে এখানে লিনাক্সের কিছু আপডেট আছে, তো এখানে একটু ওয়েট করতে হবে আই বিলিভ। আমরা এই আপগ্রেডটা অবশ্য না করলেও হতো, এটা যে একদম ম্যান্ডেটরি ছিল এরকম না, কিন্তু আচ্ছা দিয়েছি তো দিয়েছি, সমস্যা নেই। মনে হয় না খুব বেশি সময় লাগবে, তো আমরা এখানে একটু ওয়েট করি। আচ্ছা, একটা লম্বা সময় লেগে গেছে আমাদের এটা আপডেট হতে, তো তারপরে আমাদের এখানে আর কিছু করার নেই, কারণ আমরা আরেকবার একটু ট্রাই করবো সুডো এপিটি আপডেট দিয়ে, এবং আমরা একটু দেখবো যে আমাদের সিস্টেমটা আপডেট আছে নাকি, এবং আমরা দিব সুডো এপিটি আপগ্রেড। এই দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি, কারণ আপনি যখন কাজ করতে চাবেন ওপেন ক্লর সাথে তখন আপনার সিস্টেমটা আপ টু ডেট থাকতে হবে, এজন্য এই দুইটা মাস্ট। এরপরে আমরা হচ্ছে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব ওপেন ক্ল, তারপর প্রথম যে লিঙ্কটা আছে openclaw.ai এখানেই যাব। তো এখানে গেলে আপনি এখান থেকে হচ্ছে যে এটার ইনস্টলেশন প্রসেসটা দেখতে পারেন। তো দেখেন আমাদের একদম ফার্স্ট যেটা ইনস্টলেশন ওয়ান লাইনার, এটার জন্য আমাদের CURL বা কার্ল অনেকেই বলে, এটা ইনস্টলেশন থাকতে হবে আমাদের এখানে, এবং আমাদের এখানে নোড থাকতে হবে। তো আমরা একটু দেখি নোড আছে নাকি। নোড-v লিখে আমরা যদি এন্টার করি, দেখেন আমাদের নোডের ভার্সন দেখাচ্ছে, তার মানে নোড ইনস্টল করা আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লিখবো সুডো sudo apt install CURL কার্ল,
এটা লিখবো। আচ্ছা, এখানে আমি যদি একটা নতুন ট্যাব ওপেন করি এবং সেখানে গিয়ে আমরা টার্মিনালে লিখি, তাহলে আপনি হয়তো স্পষ্ট দেখতে পারবেন sudo apt install curl দিয়ে এবার আমরা এন্টার করবো, তাহলে হচ্ছে আমাদের জন্য কার্লটা ইনস্টল হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা ইনস্টলেশন কমপ্লিট, আমাদের Node.js ইনস্টল করা আছে আমাদের মেশিনে, তার মানে আমরা এখন অনায়াসে এটা করতে পারি। তো এবার আমরা এটা কপি করে নিলাম, কপি করে নেবার পরে হচ্ছে আমরা আবার টার্মিনালে যাব এবং ক্লড ইনস্টলেশনের জন্য এখন আমরা এটাকে পেস্ট করে দেব, দিয়ে এবার আমরা এন্টার করব, তাহলে আমাদের সিস্টেমের মধ্যে ক্লড ইনস্টল হবে এবং সে দেখছে যে আমাদের সিস্টেমটা ডিটেক্ট করছে এটা একটা লিনাক্স এবং ইনস্টলের মেথড হচ্ছে npm এর মাধ্যমে ইনস্টল করবে। আপনি দেখেছেন আমাদের এখানে নোড ইনস্টল করা আছে, তাহলে কোনো সমস্যা নেই। রিকোয়ার্ড ভার্সন হচ্ছে লেটেস্ট এবং আমাদের সবকিছু লেটেস্টে আছে, কোনো সমস্যা নেই। এবার বলছে প্রিপেয়ারিং এনভায়রনমেন্ট এবং Node.js ভার্সন এত ফাউন্ড মানে Node.js এটাই পেয়েছে, সমস্যা নেই। এবার ইনস্টলিং হচ্ছে ওপেনক্লো, সে ওপেনক্লো ইনস্টল করছে, গিট অলরেডি ইনস্টলড। এবার সে আমার সিস্টেমের মধ্যে ওপেনক্লোটা ইনস্টল করছে। তো এটা ইনস্টলের প্রসেসের সময় আপনাকে ডেফিনেটলি এটার জন্য একটা ব্রেন দিতে হবে, যে LLM মডেলের মাধ্যমে আমাদের এই যে ক্লডবটটা বা ওপেনক্লো এটা কাজ করবে। তো সেই ব্রেনটা আপনি কোনটা দিবেন? আপনি এখানে চাইলে, যেমনটা আমি একটু আগে বললাম, যে আপনি এখানে চাইলে ChatGPT দিতে পারেন OpenAI এর, অথবা আপনি এখানে চাইলে Gemini দিতে পারেন, অ্যানথ্রোপিকের ক্লড দিতে পারেন। তো আজকের ভিডিওর জন্য আমরা এখানে চাইলে ChatGPT যে মডেলটা সেটা ব্যবহার করতে পারি, বা আমরা এখানে চাইলে একটা কাজ করি, আমরা এখানে CL ক্লড API তে যাই এবং সাইন ইন ক্লড ডেভেলপার প্ল্যাটফর্মে যাই এবং এখানে কন্টিনিউ উইথ গুগল দেই। আমি একটা ব্র্যান্ড নিউ গুগল অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি, যেটাতে আমরা হচ্ছে যে ক্লডের অ্যাকাউন্টটা ওপেন করব ফ্রি API এর জন্য। এরপর আমরা কন্টিনিউতে প্রেস করব। তো এখানে আমাকে বলছে আপনার ফুল নেম, আমরা এখানে দেই আলী। এবার হোয়াট শুড উই কল ইউ, আমরা এখানে দিলাম যে তুমি আমাকে আলী বলেই ডাকতে পারো। এরপরে আমি অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব এবং আমি এরপরে ক্লিক করব কন্টিনিউতে। তো কন্টিনিউতে প্রেস করলে এটা আমাদের এখানে টার্মিনালে ওপেনক্লোটা ইনস্টল হচ্ছে, আমরা এই ফাঁকে একটু কাজটা আগায় নিচ্ছি আর কি। তো এবার আমরা একটু সামনে যাব, সামনে যাওয়ার পর বলছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট শুড বি রাইট, আমরা এটা বলবো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে API কিজে। এখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন আপনি হচ্ছে যে দেখেন ক্রিয়েট এ ইন্টিগ্রেটেড কি, দিস ইজ নট ওয়ার্কিং রাইট নাও, ইউ ক্যান ট্রাই ইট লেটার, নো প্রবলেম অ্যাট অল। এখান থেকে আমরা একটা API কি তৈরি করতে পারবো। ফ্রি অ্যাকাউন্টে আপনার একটা লিমিট থাকবে, আপনি এখান থেকে আপনার লিমিটটাও দেখে নিতে পারেন, আপনার লিমিট কত। এখানে আপনি দেখেন যে ক্লডের যদি আপনি সনেট নেন তাহলে কত ক্রেডিট পাবেন, কি পাবেন, কতটুকু হবে, সব লিমিট আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা এখন ফ্রি টায়ারে আছি এবং ফ্রি টায়ারের মধ্যে আপনি ইনপুট টোকেন পার মিনিট, প্রতি মিনিটে 10K ইনপুট টোকেন আপনি ব্যবহার করতে পারবেন। এই টোকেন কি, এই জিনিসগুলো কিন্তু আমার একটা ChatGPT কোর্স আছে যেখানে আপনার বিভিন্ন চ্যাটবটগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়েছি, সেখানে আমি এগুলো বলেছি। এখন আপাতত আর ওইগুলো আপনার এত জানার দরকার নেই, তবে আপনি চাইলে ওইটা ওইখান থেকে এক্সপ্লোর করতেই পারেন। তো আমরা এখানে একটু ওয়েট করবো ওপেনক্লো, এবং এটা এখনো কমপ্লিট হয় নাই, এটা একটু সময় সাপেক্ষ। তো আমরা আবার একটু ওয়েট করি আনটিল ইটস ডান, এবং আমার যখন এটা ডান হবে আমরা আবার ভিডিওতে ফেরত আসছি। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দেখেন আমাদের যে Node.js ভার্সন ছিল সেটা একটু পুরনো ভার্সন ছিল 22, কিন্তু এখন লেটেস্ট npm বা Node.js ভার্সনটা দেখেন, এখন ভার্সন খুব সম্ভবত 24। তো আমাদের এখানে যেহেতু Node.js এর ভার্সনটা লেটেস্ট না, যে কারণে এখানে একটু ইস্যু হয়েছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা Node.js-টা ডাউনলোড করে নেই। তো কপি, এবং আমরা আবার টার্মিনালে যাব এবং এখানে গিয়ে আমরা ওইটা পেস্ট করে দিই, দিয়ে তারপর এন্টার। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই যে হোম ইউআরএল এর যে পাথটা এটাকে আপডেট করব। তো একটু আগে আপনাদের যাদের একটু মন খারাপ হয়ে গেছিল যে আমার তো মেশিনে Node.js ইনস্টল নাই, আমি এটা কেমনে করব, তো এখন হয়তো আপনাদের জন্য এটা উপকারে চলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে দেখেন এই সিস্টেমের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনি যখন ম্যানুয়ালি করবেন তখন একটু ঝামেলা। হোস্টিংয়ারে কিন্তু আপনি দেখেছেন ওয়ান ক্লিকেই হয়ে গেছিল, অনেক মজা, তাই না? তো আপনাদের যাদের একটু টেকনিক্যাল স্কিল কম তারা কিন্তু চাইলে অনায়াসে ওটা করতে পারেন। ডেফিনেটলি এখানে অনেক হ্যাসেলও আছে, আবার এখানে অনেক সুবিধাও আছে। যেমন এখানে আপনার হ্যাসেলটা হচ্ছে যে আপনাকে কম্পিউটার অলওয়েজ অন রাখতে হবে, আপনার বাসার ইন্টারনেট যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তাহলে এবার আমরা একটু দেখি যে Node.js নোড ভার্সন ভি দিলে এবার আমাদের নোড ভার্সন কত আসে। এখানে Node-v, এবার দেখেন 24.14.0, আর আগে আমাদের ভার্সন ছিল কত, এখানে আমরা যখন সার্চ করেছিলাম তখন ছিল হচ্ছে 22। হ্যাঁ, তো এখন আমাদের এটা আপডেট হয়ে গেছে, এবং এখন আমরা যদি দেখি হচ্ছে npm-v, তাহলে আমরা npm এর ভার্সনটাও দেখতে পারবো। তো এখন হচ্ছে আমি কিন্তু কিবোর্ডে আপ অ্যারো কি প্রেস করে করে উপরের কমেন্টে যাচ্ছি। তো আমরা আবার সেম কমেন্ট যেটাতে আমরা
ওপেনক্লো ইনস্টল করতে যাচ্ছিলাম সেই কমেন্টটা এখন আমরা আরেকবার রান করব এবং এটা তো ইয়ের কমেন্ট ছিল, এটা ওপেনক্লোর কমেন্টটা আমরা আরেকবার রান করব। তো এবার হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের গিট ইনস্টল করা আছে, নোড.js এর এখনকার ভার্সনটা দেখাচ্ছে লেটেস্ট ভার্সন 24। হ্যাঁ, একটু আগে দেখেন আমাদেরকে দেখাচ্ছিল হচ্ছে নোড.js এর ভার্সন কত, এই যে 22। হ্যাঁ, তো তাহলে আমাদের লেটেস্ট যে নোড.js ভার্সন সেটা কিন্তু সে পেয়ে গেছে এবং এখন সে ওপেনক্লোটা এখানে ডাউনলোড করবে। যেমনটা মনে হচ্ছে ওপেনক্লো ইনস্টল হতে অনেকটা সময় লাগবে এবং পরবর্তী স্টেপগুলো আপনি অলরেডি যেমনটা দেখেছেন ভিএম এর মধ্যে, মানে ভার্চুয়াল মেশিনে আমরা যেভাবে ওপেনক্লো ইনস্টল করেছি সিস্টেমটা যেহেতু সেম, সেক্ষেত্রে রিপিটেশন এড়ানোর জন্য আমরা এই প্রসেসটা এগোচ্ছি না। আপনি যদি এভাবে কন্টিনিউ করেন আপনি কিন্তু করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি আমার কম্পিউটারের মধ্যে যদি ওপেনক্লো ইনস্টল করি, এটার তো একটা সিকিউরিটি ইস্যু, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কম্পিউটারে ডুয়াল বুট করে একটা লিনাক্স সিস্টেম সেট আপ করতে পারেন, বা আপনি একটা অল্প টাকার মধ্যে একটা কম্পিউটার পারচেস করে সেখানে আপনি লিনাক্স সেট আপ করতে পারেন। আপনি চাইলে ম্যাক মিনি কিনে সেখানে আপনি সেট আপ করতে পারেন। এটা হচ্ছে কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। তো চলেন এখন আমরা একটু কথা বলি যে আমরা যে 3টা প্রসেস দেখলাম, যে আপনি যদি চান আপনি কিন্তু হোস্টিংয়ারের মধ্যে একটা ভিপিএস সার্ভার সেট আপ করে সেখানেও আপনি ওপেনক্লো ইনস্টল করতে পারেন। আপনি চাইলে আপনার কম্পিউটারের মধ্যে ভিএম এর মাধ্যমে মানে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ওপেনক্লো ইনস্টল করতে পারেন, আবার আপনি চাইলে সেপারেট মেশিনের মধ্যেও ওপেনক্লো ইনস্টল করতে পারেন। তো কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা সেগুলো নিয়ে এখন আমরা কথা বলি স্টেপ বাই স্টেপ। একটা লম্বা সময় চলে গেছে, আমি শিওর যে এখন আপনি মোটামুটি জানেন যে কিভাবে আপনি ওপেনক্লোটাকে ইনস্টল করবেন এবং কিভাবে আপনি এদেরকে কমিউনিকেট করাবেন। এবার আমরা একটু সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিপিএস যদি আপনি ব্যবহার করেন সেটার সুবিধাটা কি। ভিপিএস নিয়ে যদি আপনি ব্যবহার করেন এটার সুবিধা হচ্ছে আপনার মেশিনটা অল টাইম রানিং থাকবে, এটা অফ করা নিয়ে আপনার কোনো পেইন নাই, এবং সার্ভারে যেহেতু এটা রান আছে কম খরচে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। তো ফার্স্ট সুবিধা হচ্ছে অল টাইম এটা রানিং থাকবে এবং এটা রান করা নিয়ে আপনার কোনো পেইন নাই। সেকেন্ড হচ্ছে তুলনামূলকভাবে পার মান্থ আপনার কস্টিং কিন্তু অনেক কম, যেমনটা আপনি হোস্টিংয়ারে দেখেছেন মাত্র 600-700 টাকা আপনার খরচ হবে আপনার ভিপিএস মেশিনটা রান রাখার জন্য। এটার অসুবিধাটা কি, ওই যে প্রতি মাসে আপনার কস্টিং হবে এবং আপনি হোস্টিংয়ারে হয়তো দেখেছেন যে 4 বছর পরে আপনি হয়তো 4 বছরের জন্য কম খরচে পারচেস করলেন, কিন্তু এরপর আপনি যখন রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনার কস্টিংটা একটু বেশি। আমার কাছে মনে হয় এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার যদি এসএসএইচ কি এবং আপনার যে পাসওয়ার্ড এগুলো যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার মেশিনটা কিন্তু খুব সহজেই বা আপনার যে এজেন্টটা এটা কিন্তু খুব সহজেই লিক হয়ে যেতে পারে। এটা একটা বড় অসুবিধা। তো আমার কাছে মনে হয়েছে যে ভিপিএস ব্যবহার করতে গেলে 2টা সুবিধা এবং 2টা অসুবিধা আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনি যদি ভিএম এর মাধ্যমে কাজ করতে চান, মানে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আপনি যদি ওপেনক্লো ব্যবহার করেন তাহলে সেটা সুবিধাটা কি। ফার্স্ট সুবিধা, আপনার ইনিশিয়ালি 1 টাকাও খরচ করতে হলো না, আপনার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারের মধ্যেই আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারছেন। আর সিকিউরিটির ব্যাপারটাও এখানে ইজি, যে আপনার নিজের কম্পিউটারের মধ্যে আপনার কম্পিউটারের যদি সিকিউরিটি কোনোভাবে ব্রেক না হয় তাহলে কিন্তু আপনার যে এজেন্টটা আছে সেটাও কোনোভাবে ব্রেক করছে না। এটা হচ্ছে আপনার সুবিধা। অসুবিধা হচ্ছে এটা কিন্তু 24 আওয়ার্স রানিং থাকবে না। কেন? আপনি যখনই কম্পিউটারটা অফ করে দিবেন তখনই আপনার ভিএমটাও অফ হয়ে যাবে এবং তখন আপনার এজেন্টটাও বন্ধ হয়ে যাবে। সেকেন্ড যেটা অসুবিধা সেটা হচ্ছে আপনার কম্পিউটারের রিসোর্স অনেক বেশি লাগবে, যেমনটা আপনি আমার কম্পিউটারে দেখেছেন। আমার কম্পিউটারে আমি কিন্তু প্রথমে অল্প রিসোর্স দিয়ে ট্রাই করেছিলাম এবং কাজ করতে পারি নাই, পরবর্তীতে রিসোর্স বাড়িয়ে দেওয়ার পরে সেটাতে কাজ করতে পেরেছি। তো রিসোর্স হাংরি একটা ব্যাপার। আপনার যদি কম্পিউটারটা দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে খুব ভালো কাজ করে মজা পাবেন না। এবার আপনি যদি ডিপসিকের মতো রিসোর্স মানে এলএলএম মডেল ব্যবহার করেন সেক্ষেত্রে অবস্থাটা আরো বেশি জটিল হয়ে যাবে, যেমনটা আপনি দেখেছেন আমার কম্পিউটারে স্ট্রাগল করে। কারণ হচ্ছে যে এই মডেলগুলোর জন্য কিন্তু জিপিইউটা খুব দরকার হয়। তো আপনার যদি এনভিডিয়া অথবা এএমডি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে যেহেতু জিপিইউ পাওয়ারটা নাই, সিপিইউ অনলি কাজ, তো সেক্ষেত্রে ভিএম এ কাজ করানোটা একটু জটিল। ভিএম এ কাজ করার ব্যাপারটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি লার্নিং এর জন্য এটা করতে পারেন, আদারওয়াইজ এটা না করাটাই বেটার। আর থার্ড যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল মেশিনের ক্ষেত্রেও একই রকম। আপনি যদি ফিজিক্যাল মেশিন ব্যবহার করতে চান এটা সুবিধা হচ্ছে যে আপনার বাসায় আপনি এটাকে রাখছেন, রেখে আপনার নিজের মতো করে আপনি এটাকে কন্ট্রোল করছেন, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা যেটা সেটা হচ্ছে যে 24 আওয়ার্স এটাকে রানিং রাখার জন্য আপনার ওই সিস্টেমটা মেনটেন করতে হবে। যেমন হয়তো আপনি ইউপিএস রাখতে পারেন, আপনার ওয়াইফাইয়ের জন্য আপনি ফলব্যাক কানেকশন রাখতে পারেন, যাতে করে আপনি 24 আওয়ার্স এটাকে রাখেন। আদারওয়াইজ আপনার কিন্তু সেখানে একটু হ্যাকটিক আছে। তো ওভারঅল সবকিছুর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আপনার মাথায় যদি কোনো সুবিধা অসুবিধা আসে যেটা আমি মিস করেছি সেটা আপনি একটু আমাকে কমেন্টে জানাতে পারেন। চলেন এবার আমরা একটু কথা বলি এটা সিকিউরিটি রিস্ক নিয়ে। কেন আমরা ওপেনক্লোটাকে আমাদের নিজের কম্পিউটারে ইনস্টল না করে আমরা এর এত কাহিনী করলাম? আমরা ভিপিএস এ ইনস্টল করলাম, আমরা ফিজিক্যাল ডিভাইসে ইউজ করেছি এমন একটা যেটা হচ্ছে আমার জন্য এই মুহূর্তে খুব একটা ইম্পর্টেন্ট না, অথবা আমি ভিএম এর মধ্যে বা ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল করেছি, কেন নিজের কম্পিউটারে আমি ইনস্টল করলাম না? এটার বড় যেটা রিজন সেটা হচ্ছে
আপনি যখন ওপেন ক্লটা ব্যবহার করবেন, আপনি আপনার এজেন্টকে বলবেন যে তুমি ওই কাজটা করো, সেই কাজটা করো, তুমি আমার এই ডেটাটাকে আমার ক্যালেন্ডারে ইনপুট করে দাও, আমার মেইলটা চেক করে তুমি আমাকে ইনফরমেশন দাও। তার কাছে কিন্তু আপনার কম্পিউটারের সব ইনফরমেশন আছে, সবকিছু তার কাছে আছে। এখন এটা যখন আপনার মেইন কম্পিউটার, তখন কি সমস্যাটা হচ্ছে আপনার কম্পিউটারের সব ডেটা তার কাছে আছে। কোনো কারণে যদি কোনো হ্যাকিং হয়ে যায় আপনার কম্পিউটারে, এখন কিন্তু প্রচুর ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রম্পট ইনজেক্ট করা আছে। যখনই ওয়েবসাইটটা আপনি ব্রাউজ করবেন, সেখানে যদি কোনো এআই টুল ডিটেক্ট করা থাকে, আপনি যদি কোনো এআই টুল রান করে রাখেন, অটোমেটিক সে ওই প্রম্পটটাকে রান করে ফেলবে এবং এরপরে কিন্তু সে আপনার কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। কারণ এআই টুলগুলোকে আমরা অনেক অ্যাক্সেস দিয়ে রাখি আমাদের কম্পিউটারে। এখন আপনার মেইন কম্পিউটারে যদি হয় কোনো কারণে যদি ওই এআই বটটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কম্পিউটারটাও হ্যাক হয়ে যাবে, আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলো সে নিয়ে নিবে। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে, যেহেতু আপনার কম্পিউটারের ফুল অ্যাক্সেস তার কাছে আছে, ধরে নিলাম সে হ্যাক হয়নি, কিন্তু আপনি রিসেন্টলি অনেককেই শুনেছেন এআই চ্যাটবট গুলো অনেক সময় বায়াস হয়ে যায় এবং বায়াস হয়ে যাওয়ার কারণে সে কিন্তু ডেটা ডিলিট করে দেয়। আপনি তাকে বলেছেন তুমি এই কাজটা কেন করেছো, সে বললো আই এম সরি, আমি ডিলিট করে দিচ্ছি, এবং ডিলিট করতে যায় সে হয়তো পুরো হার্ড ড্রাইভের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন সে ডিলিট করে দিল। এটা একটা ইস্যু হতে পারে। তো এসব কারণে আমার কাছে মনে হয় যে আপনার মেইন কম্পিউটারের মধ্যে কোনোভাবেই ওপেন ক্লকে ইনস্টল করাটা উচিত না কোনো এআই বটটাকে, কারণ সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের যে ডেটাগুলো সেগুলো কিন্তু রিস্কি হয়ে যাবে। আবার আপনার যদি সিকিউরিটি ইস্যুর আরও একটা বড় ইস্যু হচ্ছে যে আমরা অনেকেই আমাদের কম্পিউটারের বা আমাদের বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো ব্রাউজারে সেভ করে রাখি। এখন আপনার ব্রাউজারটা কোনো কারণে যদি হ্যাক হয়ে যায়, এআই বট দিয়ে হ্যাকার কিন্তু খুব সহজেই চ্যাট করে করে আপনার কম্পিউটারের ব্রাউজারের ইনফরমেশনগুলো সে কিন্তু নিয়ে নিতে পারবে, আপনার ব্রাউজিং হিস্ট্রি, আপনার পাসওয়ার্ড। এই জন্য আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো আপনার মেইন কম্পিউটারে ইনস্টল করবেন না। এবং আপনি দেখেছেন আমি টিউটোরিয়ালের পারপাসেও এবং আমি যখন শিখি তখনও আমি কিন্তু সেম কাজটা করি। আমি হচ্ছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করে মাল্টিপল ডিভাইসের মধ্যে ফুল সিকিউরড এবং একটা আমি বলবো সিকিউর এনভায়রনমেন্টের মধ্যে আমি এটাকে কনফিগার করে তারপরে আমি প্র্যাকটিস করছি, আমি দেখছি এটা কিভাবে কাজ করছে। এবং আমি যখন তাকে বলছি যে তুমি আমার জন্য এই কাজটা করো, ওই কাজটা করো, তখন আমি কিন্তু তাকে একটা রিয়েল টাইম ইউজ কেস দিয়ে তাকে আমি একটা জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট করতে দিচ্ছি না, আমি তাকে একটা সিকিউরড এনভায়রনমেন্টের মধ্যে রেখে তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। এবং এটা আমি করাচ্ছি বলেই আমি কিন্তু মোটামুটি মনে করছি যে না ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি মেইন কম্পিউটারে ইনস্টল করলে এটা কিন্তু একটা বড় সিকিউরিটি রিস্ক, এবং অনেকেই এটা নিয়ে কথা বলছে, অনেকেই কথা বলছে না। আমি আপনাকে অবশ্যই বলবো আপনি ওপেন ক্ল ব্যবহার করার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। নট অনলি ওপেন ক্ল, যে কোনো এআই টুল ব্যবহার করার ক্ষেত্রে তাকে আপনার কম্পিউটারের ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া খুবই রিস্কি, এটার ব্যাপারে একটু সতর্ক হবে। তো চলেন এখন আমরা একটু রিয়েল টাইম প্রজেক্ট কিরকম হতে পারে এটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করি। আমি আমার যে বটটা আছে সেই বটটাকে আমি আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সের লিঙ্কটা আমি তাকে দেই। দেওয়ার পর আমি বললাম যে তুমি এটার জন্য একটা ল্যান্ডিং পেজ বানাও, একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, এবং এটা বানানোর সময় তুমি অ্যালেক্স হরমোজির যে 100 মিলিয়ন অফার, এই বইটাকে মাথায় রেখে তুমি আমার জন্য অফারটা রেডি করো, অফার পেজটা রেডি করবা এবং তুমি এই পুরো পেজটাকে ডিজাইন করবা। ডিজাইন করার পরে তুমি সেটাকে ভার্সেলের মধ্যে ডেপ্লয় করবা। এবং এটা বলার পরে আমি উঠে যাই, পরের দিন সকালবেলা আমি দেখি যে সে সব কাজটা কমপ্লিটলি করে ফেলেছে এবং আমি দেখলাম যে ডিজাইনটা মোটামুটি ভালো। তারপরে আমি ওই ডিজাইনের উপর একটা আইডিয়া নিয়ে আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ওই ল্যান্ডিং পেজটা আমি তৈরি করে ফেলেছি। ডেফিনেটলি আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওইটা দেখতে পাচ্ছেন। এই কাজটা যদি আমি একা একা করতে চাইতাম, আপনি চিন্তা করেন কতটা টাইম কনজিউমিং ছিল, কিন্তু এখন এটা নিজে নিজে করে ফেলেছে। আমি জাস্ট তাকে মেসেজ দিয়েছি, মেসেজ দিয়ে আমি ঘুমিয়ে গেছি, পরের দিন সকালে দেখি অল ইজ ডান। আবার আমি মডেলকে বললাম যে তুমি আমার জন্য রেডিটে যাবা, রেডিটে যাবার পরে ডেভস যে সাবরেডিট আছে সেখানে যায় তুমি সবগুলো ইনফরমেশন নিবা, নেওয়ার পরে প্রতিদিন সকাল 8টায় তুমি আমাকে একটা ডাইজেস্ট দিবা যেটার কি অবস্থা। এবং সে আমাকে কিন্তু সেই মেসেজটা দিয়েছে এবং খুব সুন্দর করে আমাকে ডাইজেস্ট করে দিয়েছে। তো এরকম আমি দুইটা ইউজ কেস দেখলাম এবং দুইটা ইউজ কেসে খুব ভালো, এবং আমি এটাকে নিয়ে আরও এক্সপিরিয়েন্স করছি, এক্সপ্লোর করছি। আপনারা অনেকেই হয়তো জানেন আমি খুব অসুস্থ, মানে বেশিরভাগ সময় আমি শুয়ে বসে থেকেই কাজ করি, খুব অল্প সময় বসতে পারি, এবং এই ভিডিওটাই আমি অনেকদিন ধরে একটু 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 করে রেকর্ড করছি। তো এই কারণে আমি এখনো সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারছি না, কিন্তু আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো ভাই আপনি এক্সপিরিয়েন্স করেন, রিয়েল টাইম প্রজেক্ট দেখেন। আমি যদি বসে বসে আপনাকে 50টা প্রজেক্টও রিয়েল টাইম বানিয়ে দেখাই, এখানে আসলে বানানোর তো কিছু নাই, আপনি জাস্ট তাকে বলবেন, সে আপনাকে বানিয়ে দিবে। এর বিনিময়ে আপনার টোকেন খরচ হবে, কিন্তু আপনি বললেই সে আপনাকে বানিয়ে দিচ্ছে। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার মাথায় যে ক্রিয়েটিভিটিটা আসবে সেটার উপর আপনি তাকে কাজ করাবেন। আমি তো আপনাকে পুরো একটা আউটলাইন দিয়ে দিলাম যে এটা কীভাবে কাজ করে এবং কী কী ভাবে আপনি এটাকে সেট আপ করবেন, কিন্তু এটার কী কী রিয়েল টাইম প্রজেক্ট হতে পারে। আমি রিসেন্টলি যে কাজটা করছি, আমি ইউটিউবে গিয়ে বসে বসে মানুষের রিয়েল টাইম প্রজেক্ট দিয়েছি যে সে ওপেন ক্ল ব্যবহার করে কী কী প্রজেক্ট বানাচ্ছে। তো এটা দেখে আমি একটা আইডিয়া নিচ্ছি, আইডিয়া নিয়ে তারপরে আমি ওইটা থেকে আমি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে তারপরে আমি একটু ট্রাই করছি। প্রচুর টোকেন খরচ হয়ে যাচ্ছে,
গত কিছুদিনে আমি মোটামুটি অ্যানথ্রোপিকের এবং ওপেন এআই এর অনেকগুলো টোকেন খরচ করেছি, অনেকবার আমি সাবস্ক্রিপশন পারচেস করেছি ওদের, এবং আমি দেখছি আসলে এটা কিভাবে ইমপ্রুভ হচ্ছে। তো আপনারা যদি চান যে আমি কিছু রিয়েল টাইম প্রজেক্ট এই ওপেন ক্লোয়ার দেখাই, সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি হয়তো চেষ্টা করবো সামনে এটা করার। আপাতত আমি এক্সপিরিয়েন্স করছি, আরও শিখছি, কারণ একদম নতুন একটা জিনিস, অল্প কিছুদিন হয়েছে মার্কেটে এসছে, এবং আপনারা দেখেছেন যে আজকে হচ্ছে 27 তারিখ, এবং আমি যখন রেকর্ডিংটা শেষ করব এখন, তখন ফেব্রুয়ারির 27 তারিখ, এখন রাত কয়টা বাজে, একটু পরে সেহরির সময় হয়ে যাবে মনে হয়, 2:45 আশেপাশে বাজে, যাই হোক। তো আমি এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন ইউজ কেস নিজে ব্যবহার করছি, এক্সপিরিয়েন্স করছি। এই ভিডিওটা এইভাবে বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে একটা সামারি দিয়ে দেওয়া, যাতে করে আপনিও একটু এক্সপিরিয়েন্স করেন, একটু রিসার্চ করেন। আপনি যত বেশি রিসার্চ করবেন আপনার জন্য কিন্তু তত ভালো, এবং এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো ভিডিওটা যদি সাম আপ করার সময় আমি আপনাকে বলবো, এখন এআই এর যুগ, এবং এআই যেভাবে গ্রো করছে, আপনি যদি আপনার জানার প্রসেসটাকে সেভাবে যদি ইমপ্রুভ না করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এবং আগে আমরা জব পাওয়ার জন্য HTML CSS জানলেই হতো, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টের বেসিক কাজগুলো করতাম। এরপর HTML CSS এর সাথে যে করে কিছু প্লাগইন আমরা ব্যবহার করতাম। আস্তে আস্তে জবে ঢোকার যে বেসিক এন্ট্রি ব্যারিয়ার, এটা কিন্তু বড় হয়েছে, এবং এআই এর এই যুগে এসে আপনার যদি ফান্ডামেন্টালটা স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক আটকাবেন। কোড করার সময়, আপনি কোনো একটা প্রজেক্ট বানানোর সময় আপনি এআই টুলগুলোকে বললেই সে আপনার জন্য ওটা বানাবে, কিন্তু ওইটাকে পরবর্তীতে আপনি যদি স্কেল করতে চান, ওইটা নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি ভুগবেন। এবং এআইকে প্রপারলি প্রম্পট দেয়া, যে তুমি কাজটা এভাবে করো, তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে সেই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করায় তাকে দিয়ে কাজ করানো, এটা করতে গেলে আপনার যদি ফান্ডামেন্টালটা ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু পারবেন না। আমি আপনাকে এই জন্য অবশ্যই রিকমেন্ড করবো এই কাজগুলোতে আরো বেশি মনোযোগী হন। অ্যাজ এ ডেভেলপার আমি কিভাবে ইফেক্টিভলি ওপেন ক্লো ব্যবহার করি, কিভাবে কম টোকেন খরচ করে বেশি ইফেক্টিভ ওয়েতে আমি ওপেন ক্লো ব্যবহার করি, অথবা আমি কিভাবে একটা এজেন্টের জন্য কয়েকটা মাল্টি এজেন্ট সেট আপ করছি, এগুলো ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে লিখুন, অথবা আপনি কমেন্টে লিখুন উই ওয়ান্ট পার্ট 2, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।